শুভেন্দু গারু, শুভেন্দু গারু তুমি রিপ্লাই দাও, তুমি দেখতে পাচ্ছ? যখনই কারো অডিও বা ভিডিওতে সমস্যা হবে, যখনই কারো অডিও বা ভিডিওতে সমস্যা হবে, তোমরা একটা কাজ করবে, অডিও ভিডিওতে সমস্যা হলে তোমরা লেফট করে আবার জয়েন করবে, দেখবে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ওকে, যখনই অডিও ভিডিওতে সমস্যা হবে তখনই জাস্ট লেফট নিয়ে আবার জয়েন করবে, ঠিক হয়ে যাবে। আজকে নতুন কারা কারা আছো একটু কথা বলি। স্যার আমি আছি স্যার। শিব সুন্দর সাহা, বলো ভাই, গ্রাজুয়েশন হয়েছে? না স্যার, আমি অ্যাকচুয়ালি মানে এইচএস পাশের পরে আমি ব্যান্ডেল সার্ভে কলেজে সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমাতে ঢুকে যাই। আমি এখন ফাইনাল ইয়ারে আছি। আচ্ছা, এটা কি তোমার গ্রাজুয়েট হবে? হ্যাঁ স্যার, বলতে পারেন ওই লেভেলেই। ওই লেভেল বলতে দেখো, ডব্লিউবিসিএস পরীক্ষা কি তুমি দিতে পারবে? না স্যার, আমি অ্যাকচুয়ালি ক্লাসটা মানে ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য নয়, আমি চাকরির পরীক্ষার জন্য তো মানে এই অঙ্ক ইংলিশটা মানে স্পেশালি আচ্ছা স্যার আচ্ছা, ইংলিশটার উপর একটু জোর দিতে চাইছি। আর সেই জন্যই জয়েনটা করেছি স্যার অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, খুব ভালো। ঠিক আছে, আর ওকে কেউ স্যার। নতুন আছো? আর কেউ নতুন? আর কেউ নতুন হ্যাঁ আছো? স্যার আমি নতুন, আছি। তোমার নাম হিমাদ্রি হ্যাঁ মন্ডল, স্যার তাই তো? আমি। বলো হিমাদ্রি, হ্যাঁ স্যার। গ্রাজুয়েশন হয়েছে? না স্যার, এই আমাদের এখন 5th সেমিস্টার মানে ফাইনাল ইয়ারে আর কি। আচ্ছা আচ্ছা, কোন সাবজেক্ট তোমার? আমার ওই স্যার বাংলা অনার্স। আচ্ছা আচ্ছা, ওকে, খুব ভালো, খুব ভালো, বেশ। আর কেউ আছো? অফ করে দাও হিমাদ্রি, মাইকটা অফ করে দাও। আর কেউ আছো নতুন? আর কেউ আছো? নতুন আর কেউ আছো? তোমরা যারা ম্যাথ ক্লাসে জয়েন করেছো, তোমরা যারা ম্যাথ ক্লাসে জয়েন করেছো, তোমাদের ম্যাথের ক্লাস, প্রথম ক্লাস শুরু হবে সোমবার, সোমবার রাত 8টায়। তোমাদের ক্লাস চলবে সোম বুধ শুক্র রাত 8টা থেকে। ক্লাস হবে সোম বুধ শুক্র রাত 8টা থেকে, ওটা ম্যাথ ক্লাস হবে। ওকে, আর তোমাদের ইংলিশ ক্লাসটা যেটা এখন করতে এসছো তোমরা, এটা তোমাদের হবে মঙ্গল বৃহস্পতি শনি 7:30 থেকে। ঠিক আছে, ওকে, চলো শুরু করি আজকে আমরা। আজকে তোমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের ভিডিও লিংক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে আশা করি গ্রুপে। কেউ একজন রিপ্লাই দাও, পেয়েছো? হ্যাঁ স্যার, গ্রুপে পেয়ে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাসের ভিডিও লিংক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট ক্লাসে আমি জাস্ট কি করেছিলাম, একটু রুটিন নিয়ে আলোচনা করেছিলাম অ্যান্ড বেসিক কিছু পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক? কিন্তু আজকের থেকে তোমাদের অ্যাকচুয়ালি ক্লাসটা শুরু হচ্ছে। ওকে, খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। তো আমি যাই হোক আর একবার রুটিনটা তোমাদের দেখিয়ে দিই। যারা আজকে নতুন আছো তারা তারা সিলেবাসটা একটু, যারা নতুন আছো তারা সিলেবাসটা একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যেটা তোমাদের ইচ্ছা। আমরা গ্রামারে এই 14টা টপিক পড়বো, আমরা ভোক্যাবুলারিতে এই 7টা টপিক পড়বো, অ্যান্ড রাইটিং স্কিলের যত ধরনের রাইটিং স্কিল হয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এসে, প্রেসি,
সবই এখানে করব। আর এর সঙ্গে তোমরা রাইটিং এর সঙ্গে আরেকটা টপিক জুড়ে নেবে, দ্যাট ইজ ট্রান্সলেশন। ওকে, আচ্ছা, এর সাথে আমরা পড়বো কম্প্রিহেনশন টেস্ট, প্যারা জাম্বলিং এন্ড সেন্টেন্স জাম্বলিং। ঠিক আছে, এই হচ্ছে। স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো স্যার, ইয়েস, বলছি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো। স্ক্রিন দেখতে না পারলে আবার লেফট হও, লেফট হয়ে আবার জয়েন করো, আচ্ছা ঠিক আছে। লেফট হয়ে জয়েন করো, ঠিক হয়ে যাবে। যদি কারো অডিও ভিডিওতে প্রবলেম হয়, লেফট করে আবার জয়েন করবে। আর হ্যাঁ, তোমরা সবাই কি করবে, আমার স্ক্রিনটাকে, অমিত পোদ্দার স্ক্রিনটাকে তোমরা পিন করে নেবে। আমার স্ক্রিনে তুমি যখন টাচ করবে তখন দেখবে ওখানে একটা পিনের মতন সাইন উঠবে, ওই পিনটাকে ক্লিক করলে দেখবে আমার স্ক্রিনটা তোমাদের যা যে ডিভাইসেই দেখো না কেন সেখানে পিন হয়ে যাবে, তখন শুধু তুমি আমার স্ক্রিনটাই দেখতে পাবে। ওকে, তাহলে নতুন যারা তারা এই সিলেবাসটা দেখে নিয়েছো, আমরা আমাদের এই কোর্সে এই বিষয়গুলোকে কমপ্লিট করব। ওকে, আচ্ছা, গত দিনের কারো কোনো কোয়েশ্চেন আছে কি আজকের জন্য? গত দিনের কারো কোনো প্রশ্ন আছে? দেখো, তোমাদেরকে আমি কিন্তু একদম সেই জিরো থেকে হিরো পর্যন্ত বানানোর জন্য, বলো বলো, নাম বলে কোশ্চেন করবে, নাম বলে কোশ্চেন করো। স্যার হিরণময় বলছি। বড় হিরণময়। বলছি যে স্যার এক একটা করার পরে কি আমাদেরকে প্র্যাকটিস সেট দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে, কিন্তু শোনো, আমি তোমাদের প্রথমে কয়েকটা ক্লাস আমি প্রথমে তোমাদেরকে তৈরি করছি, তোমাদের রাস্তা তৈরি করব। ওকে, তোমাদের প্রত্যেকের কাছে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিয়ে তোমরা যখন জার্নিটা স্টার্ট করবে, সেই জার্নি স্টার্ট করার জন্য একটা রাস্তার তো দরকার। আমি সেই রাস্তাটা এখন তোমাদের তৈরি করব, অর্থাৎ কয়েকটা ক্লাসে আমি তোমাদের রাস্তাটা তৈরি করে দেব। তোমাদের ভিতটা শক্ত হয়ে গেলে তারপর আমরা মূল আমাদের বিষয়বস্তুর মধ্যে ঢুকবো, তখন সেখান থেকে প্র্যাকটিস পেয়ে যাবে। ওকে, ওকে কি বললাম বোঝা গেছে হিরণময়? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে এখন একদম আমার মতন করে তৈরি করে নেব আর কি। ঠিক আছে, আর এই যে সিলেবাস তোমরা দেখছো, এই সিলেবাস দিয়ে তোমরা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, ডব্লিউবিসিএস বলো, ইউপিএসসি বলো, এসএসসি বলো, রেলওয়ে বলো, ব্যাংক বলো, যার যেখানে যেখানে ইংরেজি আছে সেই সমস্ত পরীক্ষা তোমরা ক্র্যাক করতে পারবে আমাদের এই টোটাল কোর্স কমপ্লিট হওয়ার পরে। ওকে, সো এটা একটা কম্প্যাক্ট কোর্স। ঠিক আছে, তোমাদের দেখো, আমি যখন তোমাদের আর্টিকেলস পড়াবো, তো আর্টিকেলস এর বহু এক্সাম্পল কোয়েশ্চেন আমি তোমাদের করাবো। আর্টিকেলস থেকে কেমন ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো করাবো, নাউন কেসে করাবো, নাম্বারস বা নাম্বার নাউনে করাবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে করাবো, টেন্স, প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, যা যা তোমরা দেখতে পাচ্ছ সবকিছুতে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কিন্তু এই টপিকগুলোতে ঢোকার আগে আমি তোমাদেরকে একটুখানি মানে এই গ্রামারগুলোকে ভালো করে গ্র্যাব করার জন্য তোমাদেরকে একটু প্রস্তুত করে নেব কয়েকটা দিনের ক্লাসে। ওকে, তোমরা যখন একটু প্রস্তুত হয়ে যাবে তখন তোমরা দেখতে থাকবে যে আস্তে আস্তে সবই হয়ে যাচ্ছে। আর যেখানে যেখানে প্র্যাকটিসের দরকার আছে সেখানে সেখানে আমি প্র্যাকটিস দেব। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার আমি হিমাদ্রি বলছি। বলো হিমাদ্রি। বলছি যে স্যার আপনার ভিডিও আমি দেখতে পাচ্ছি না, শুধু ওই নামটা উঠে আছে। তুমি লেফট করে জয়েন করেছিলে? হ্যাঁ স্যার, স্যার আমারও সেম প্রবলেম হচ্ছে স্যার, শিবসুন্দর স্যার হ্যাঁ, বলছি। যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা নিচে দেখো, মানে স্যারের এটা দেখাচ্ছে, স্যারের ওটা, স্যারের ওখানে হাত দাও, স্ক্রিনটা বড় হয়ে যাবে। সমস্যার সমাধান হয়েছে? না স্যার, শুধু এ উঠে আছে, শুধু মানে নামের প্রথম অক্ষরটা উঠে আছে, কিছু দেখা যাচ্ছে না। আমি বলছি যে হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে স্যার। সবার সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ স্যার, শুরু করুন স্যার। ওকে, হ্যাঁ স্যার, এবার সবার ঠিকঠাক ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিকঠাক ঠিক আছে সবার? মেয়েরা বলো, আজকে যারা যারা আছো সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, ভেরি গুড। নাও চলো দেখো, সবার প্রথমে আমি আগের দিন যে আলোচনাটা করেছিলাম তারপর থেকে আজকে একটা আলোচনা করব। ঘটনাটা কি, আমরা ইংরেজি যখন শিখতে এসছি আমরা যে একটা জিনিস শিখবো, দ্যাট ইজ, আচ্ছা ইংরেজি আমরা শিখবো কিসের জন্য আগে বলো তো দেখি। আমরা ইংরেজি শিখবো যাতে আমরা দু কলম লিখতে পারি, তাই না? যাতে আমরা দু কলম লিখতে পারি সেই জন্য আমাদের ইংরেজি শেখা। আর যদি তোমরা কেউ দু কলম লিখতে পারো তাহলে মনে করবে যে তোমার সমস্ত গ্রামারই শেখা হয়ে গেছে। কারণ তুমি যদি গ্রামারটা না জানো তাহলে তো তুমি আর লিখতে পারবে না। কারো মাইক অন আছে, মাইকটাকে অফ করে দাও, এটা খেয়াল রাখবে কারো মাইক যেন অন না থাকে। প্রশান্ত, কারো মাইক অন আছে, ওটাকে অফ করে। ওকে, তো দেখো আমরা ইংরেজি শিখছি দু কলম লেখার জন্য, কারণ আমরা যখনই দু কলম লেখার সামর্থ্য অর্জন করতে পারবো তার মানে এটাই যে আমরা গ্রামার শিখে গেছি। ওকে, তো সেই ক্ষেত্রে আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাতেই। সবার প্রথমে আমি একটা কথা বলি, তোমরা আমায় বলবে যে একটা সেন্টেন্স মানে কি। আমি যদি বলি সেন্টেন্স ইকুয়াল টু কি হবে, তখন সেন্টেন্সের জন্য আজকে আমি তোমাদের চারটে স্ট্রাকচার দেখাবো। ওকে, নাম্বার ওয়ান স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, 2 নম্বর স্ট্রাকচার আমি দেখাবো সাবজেক্ট প্লাস ভার্ব ফুল স্টপ। নাম্বার 3 ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, নাম্বার 4 ভার্ব। তোমরা দেখছো চারটে সেন্টেন্স স্ট্রাকচার লিখেছি, মানে এটাও একটা সেন্টেন্স হবে, এটাও একটা সেন্টেন্স হবে, এটাও একটা সেন্টেন্স হবে, এন্ড এটাও একটা সেন্টেন্স হবে। ওকে, এই চারটে সেন্টেন্সের মধ্যে প্রথমটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। নিচেরটায় দেখতে পাচ্ছ সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নেই। তারপরটায় দেখতে পাচ্ছ সাবজেক্ট নেই, ভার্ব আর অবজেক্ট আছে। আর তারপরটায় দেখতে পাচ্ছ শুধু ভার্ব আছে, সাবজেক্টও নেই, অবজেক্টও নেই। হলো? এবার এখান থেকে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে তাহলে এই ইংরেজি গ্রামারে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি, তোমাদের উত্তর কি হবে? ভার্ব। রিপ্লাই দাও। ভার্ব। ভার্ব ভার্ব। ভার্ব, ভেরি গুড। তাহলে এটুকুন বোঝা গেছে যে আমাদের ইংরেজিতে সেন্টেন্স যখন আমরা কিছু লিখবো সেখানে আমাদের গুরুত্বপূর্ণ যে পার্টস অফ স্পিচটা হবে দ্যাট ইজ কল্ড ভার্ব। ঠিক ঠিক তো সবাই বলো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, তোমাদের স্যার। তো আমি তোমাদের তো আমি মুখ দেখতে পাচ্ছি না, তাই আমার কথাটা তোমরা বুঝতে পারছো কি না সেটা কিন্তু তোমরা আমায় রিপ্লাই দিয়ে জানিয়ে দেবে। ওকে, সঙ্গে সঙ্গে মাইকটা অন করে তোমরা রিপ্লাই দেবে, তাহলে আমি বুঝে যাবো যে আমার কথা তোমরা বুঝতে পারছো। ওকে, আর যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে তোমরা প্রশ্ন করবে যে স্যার আমি এখানে বুঝলাম না। সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার কারণ আমি চাইছি যে তোমরা প্রত্যেকে যাতে খুব ভালো করে শেখো। এবং এটা মনে রাখবে, আমার অফলাইন ব্যাচে যারা যারা পড়ে আমার কাছে, মনে রেখো তারা কিন্তু একদম প্রত্যেকটা ছেলে মেয়ে, হ্যাঁ সে যে যত কমাই হোক আর যে যত ভালোই হোক, মানে এই কোর্সটা কমপ্লিট হতে হতে দেখা যায় যে প্রত্যেকটা ছেলে মেয়ে সমান সমান শিখেছে। তার মানে আমি সবাইকে সমানভাবে গুরুত্ব দেব, আমি কোনো টপিক বাদ দেব না। তোমরা যেটা পারো সেটাও আমি করাবো, তোমরা যেটা পারো না সেটাও আমি করাবো। ওকে, সো তোমরা শুধু আমার সঙ্গে একটু কোঅপারেট করবে। তোমরা যদি কোথাও না বুঝতে পারো আমায় জানাবে, বুঝতে পারলেও আমায় জানাবে। ওকে, ক্লিয়ার, হ্যাঁ, গট স্যার। ইট? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমরা এখানে সেন্টেন্স স্ট্রাকচার যে কটা দেখলাম, এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখে আমরা বুঝে ফেললাম যে একটা সেন্টেন্সের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো সেটা হচ্ছে ভার্ব, তাই না? তাহলে সবার আগে আমাদের ভার্ব সম্পর্কে জানা দরকার। ওকে, তো তোমাদের প্রশ্ন উঠতে পারে যে এই চার ধরনের স্ট্রাকচার আদেও কি হয় নাকি না শুধু শুধু লিখে রেখেছি। তার জন্য আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো, যেখানে আচ্ছা তোমরা একটা কথা বলো তো, সেন্টেন্স মানে আমি যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমি শুধু এইটুকুন বলেছি তাই তো?
এবার আমি এখান থেকে তোমাদের প্রশ্ন করছি, তোমরা বলো সাবজেক্ট কাকে বলে, বলতে পারবে? নাউন কে বলে? আচ্ছা যাই হোক, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় স্যার। ভার্বের এক আগে মিনিট। যে থাকে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। দেখো আমি আবার বলছি যে সেন্টেন্স সমান সমান সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি শুধু তোমাদের এইটুকুন কথাই বলেছি, আমি আর অন্য কিচ্ছু বলিনি। আমি বলেছি সেন্টেন্স সমান সমান সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমি তোমাদের প্রশ্ন করছি সাবজেক্ট কাকে বলে, তোমরা কি উত্তর দেবে? বলো, কেউ একজন বলো। ভার্বের আগে থাকে, সে সাবজেক্ট। ভেরি গুড, ভেরি গুড। ভার্বের আগে যে থাকে সে হলো সাবজেক্ট, ভার্বের পরে যে থাকে সে হলো অবজেক্ট। আর ভার্ব কাকে বলে? যে সাবজেক্ট আর অবজেক্টের মাঝখানে থাকে। এই পর্যন্ত ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার তোমরা ছোটবেলা থেকে শিখেছো যে বাক্যে যে কাজ করে, তোমরা শিখেছো ছোটবেলায় বাক্যে যে কাজ করে তাকে বলা হয় কর্তা। আর বাক্যে কর্তা সম্পর্কে যা কিছু মানে বাক্যে কর্তা যে কাজটা করে তাকে বলা হয় অবজেক্ট, এটা শিখেছো? আচ্ছা, আর বাক্য যা করে সেটাই হচ্ছে ভার্ব। এবার কিন্তু আমরা সে পর্যায়ে এখন যাচ্ছি না, আমরা এখন শিখছি যে ভার্বের আগে যার প্লেস দ্যাট ইজ কল্ড সাবজেক্ট, ভার্বের পরে যার প্লেস সেটা হলো অবজেক্ট। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এবার এই চারটে স্ট্রাকচারে চলে এসো। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এখানে উদাহরণ দেখো, রাম ইটস রাইস। রাম ইটস রাইস মানে কি? রাম ভাত খায়। রাম সাবজেক্ট, ইটস ভার্ব, রাইস অবজেক্ট। ক্লিয়ার হলো? দ্বিতীয় বাক্যটার উদাহরণ কি তোমরা কিন্তু এগুলো নোট করবে। দ্বিতীয় বাক্যটা হলো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট ছাড়াও কি সেন্টেন্স হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। যেমন আমি বললাম আই স্লিপ মানে আমি ঘুমাই, এরপরে কি আর আমার কিছু বলার দরকার আছে? বলো সবাই। আই স্লিপ মানে আমি ঘুমাই, এরপরে আর কিছু আমার বলার দরকার আছে? না, আর বলার দরকার নেই। আর কিছু বলার দরকার নেই, এতেই আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তাহলে দেখেছো এখানে অবজেক্ট নেই, এখানে শুধু সাবজেক্ট আছে আর ভার্ব আছে। ওকে, তারপর 3 নম্বর সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ, 3 নম্বর সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভার্ব আছে আর অবজেক্ট, সাবজেক্টই এখানে নেই। এমন কি হতে পারে? ছোটবেলা থেকে তোমরা পড়ে এসেছো ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। দেখো এখানে সাবজেক্টই নেই, এখানে ভার্ব ওপেন আর অবজেক্ট ডোর দিয়ে শুরু, যে সাবজেক্টই এখানে নেই। ওকে, এবার শুধু ভার্ব দিয়ে কি করে একটা বাক্য হতে পারে, এটাও একটা প্রশ্ন। ধরো তুমি কোনো ডায়ালগ লিখছো, কি লিখছো? ডায়ালগ। ডায়ালগে তোমার বক্তব্য একজন রাখবে স্যার আর একজন রাখবে তুমি। হ্যাঁ, মানে স্যার আর তুমি বক্তব্য রাখছো। তুমি তোমার তুমি স্যারকে জিজ্ঞেস করলে যে মে আই কাম ইন, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? তখন তোমার স্যার তোমাকে আনসার দিল ইয়েস কাম। ওকে, তাহলে দেখো একটা কাম কথা দিয়েই কিন্তু তুমি বাক্যটাকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে। তাহলে এখান থেকে বোঝা যায় যে একটা সেন্টেন্সের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হলো সেই সেন্টেন্সের মধ্যে থাকা ভার্ব। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে ওকে তো দেখো, এরপরে আমরা তাহলে যখন ভার্বের গুরুত্ব বুঝে নিয়েছি, এবার কি আমাদের ভার্ব সম্পর্কে ডিটেলসটা জানা উচিত কি না উচিত না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার স্যার। আমরা ভার্ব সম্পর্কে ডিটেলসটাকে জানবো। ওকে, দেখো ভার্ব সম্পর্কে আমরা এখন ডিটেলসটাকে খুব ভালো করে শিখবো। চলো তাহলে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি না, ক্লাসিফিকেশন অফ ভার্ব। কি শিখবো? ক্লাসিফিকেশন অফ ভার্ব, ক্লাসিফিকেশন অফ ভার্ব। আচ্ছা, ভার্বের ক্লাসিফিকেশন করার আগে আমি তোমাদের আরেকটা জিনিস করাতে চাই। ভার্বের ক্লাসিফিকেশন করার আগে আরেকটা জিনিস আমি তোমাদের করাতে চাই, তোমরাও সবাই করবে, দ্যাট ইজ ভার্ব ফর্মস। দ্যাট ইজ ভার্ব ফর্মস মানে ভার্বের রূপ। ওকে, ভার্বের রূপ, ভার্ব ফর্মস। স্যার। হ্যাঁ, ইয়েস স্যার,
স্যার Yes? বলছি যে ক্লাসিফিকেশন অফ ভার্বের আন্ডারেই কি মানে একটা পার্ট ভার্ব ফর্মস করে আলাদা করে No, একটা no, হেডিং করে নোট no. করব? নো 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 নো, মানে ক্লাসিফিকেশন অফ ভার্ব করার আগে তোমাদের আমি দেখাবো ভার্ব ফর্মস, ঠিক আছে? তারপর আমি ক্লাসিফিকেশন অফ ভার্বে যাব, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। দেখো, ভার্ব ফর্মস মানে হচ্ছে ক্রিয়ার রূপ, মানে ভার্বের রূপ। ওকে, ভার্বের রূপ বলতে কি বোঝা যায় সেটা একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমাদের একরকম দেখতে ছিল, আমাদের এখন একরকম দেখতে, এবং ভবিষ্যতে গিয়ে আর এক রকম দেখতে হবে। তাহলে আমাদের যে যে রূপের পরিবর্তন হচ্ছে, এই রূপের পরিবর্তন হওয়ার পেছনে দায়ী কে বলো? সময়। সময়। ভেরি গুড, ভেরি গুড। আমাদের এই যে যে রূপের পরিবর্তন হচ্ছে, রূপের পরিবর্তন হওয়ার পেছনে দায়ী হলো সময়। হ্যাঁ, তোমরা আরো ক্লিয়ারলি যদি বোঝো, দেখো তোমরা যে ঘরে বসে বসে আজকে পড়াশোনাটা করছো, সেই ঘরটা এখন একরকম দেখতে, যখন ঘরটা তৈরি হচ্ছিল তখন একরকম দেখতে ছিল, এবং আজ থেকে 100 বছর পরে গিয়ে দেখবে যে ঘরটা ভেঙে চুরে জরাজীর্ণ অবস্থায় চলে এসছে। তার মানে এটার মানে এটাই বোঝায় যে সময়ের কাছে কেউই রক্ষা পায় না, সময়ের সাথে সাথে সকলেরই চেঞ্জ হয়ে যেতে হয়, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাই হ্যাঁ, ভার্ব, তাই ভার্ব সময়ের ঊর্ধ্বে নয়, তাই ভার্ব সময়ের ঊর্ধ্বে নয়, ভার্ব সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। তাই এইবার আমরা দেখব যে ভার্বকে আমরা কয়টা রূপে দেখতে পাই, অর্থাৎ একটা ভার্বকে আমরা কি কি রূপে দেখতে পাই সেটা আমাদের এখন পাঠ্য। সো এটাকে তোমরা এখন ভাবে ক্লাসিফাই করবে সুন্দর করে দাগ কেটে, কতগুলো রূপ আছে আমরা দেখব। নাম্বার 1 যে রূপ সেটাকে আমরা বলছি রুট ভার্ব। কি বলছি? রুট ভার্ব। নাম্বার 2 যেটা, সেটাকে আমরা বলছি প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে রুট ভার্ব ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তারপরেরটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। তারপরেরটা হচ্ছে ফিউচার ফর্ম, ফিউচার ফর্ম। তারপরেরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, লিখে নেবে সবাই, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরেরটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। হয়েছে? তারপরেরটা তোমরা লিখবে ইনফিনিটিভ, INFINITIVE, ইনফিনিটিভ ফর্ম। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ জিরান্ড, GERUND, জিরান্ড। আমার জায়গা কম, হ্যাঁ, লিখতে অসুবিধা হচ্ছে, জিরান্ড। স্যার জিরান স্পেলিংটা কি বললেন? হ্যাঁ বলে দিচ্ছি, আমি দেখো আরো একটু ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করছি, দাঁড়াও। দ্যাট ইজ জিরান্ড, এটাকে আমি ওপরের দিকে লিখছি, হ্যাঁ, GERUND, জিরান্ড, GERUND, জিরান্ড। ওকে, তাহলে আমায় বলো একটা ভার্বকে কটা রূপে আমরা দেখতে পাই বলো? স্যার 8টা ভাগে ভার্ব ফর্ম দেখা যাচ্ছে। ইয়েস, ভেরি গুড। আমরা 8টা রূপে ভার্ব ফর্ম দেখতে পাই, কিন্তু তোমরা যখন তোমাদের বই পড়বে বা যে কোনো গ্রামার বই যখন তোমরা দেখবে গ্রামার বইতে 3টি ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টি ফর্মই তোমরা কিন্তু যে কোনো গ্রামার বইতে দেখতে পাবে। কিন্তু আমরা যখন এখানে শিখছি তখন আমরা ভার্বের এই 8খানা ফর্মকেই দেখব, অর্থাৎ একটা ভার্বকে আমরা এই 8খানা রূপের বাইরে আর দেখতেই পাই না। ওকে, অর্থাৎ এই 8খানা রূপেই আমরা যে কোনো একটা ভার্বকে বা যে কোনো ভার্বকে দেখতে পাই। ক্লিয়ার হয়েছে সবার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। নাও দেখো, এবার দেখো এই রুট ভার্বটা মানে কি? রুট মানে কি বলো? রুট মানে হচ্ছে মূল, মূল বা শিকড়, তাই না? তাহলে রুট ভার্ব মানে হচ্ছে, রুট ভার্ব ফর্ম মানে হচ্ছে ভার্বের একদম আকর জিনিস, যেটা রুট। যেমন আমি এখানে একটা ভার্ব নিচ্ছি বি ভার্ব, এই বি ভার্বটা হচ্ছে একটা রুট ভার্ব, রুট। ওকে, এই বি ভার্বটা যখন প্রেজেন্ট ফর্মে যাচ্ছে, বি ভার্বটা যখন প্রেজেন্ট ফর্মে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর। বোঝা গেল?
বি ভার্ব যখন প্রেজেন্ট ফর্মে যাচ্ছে তখন সে রূপ নিচ্ছে এম, ইজ, আর। এই বি ভার্ব যখন পাস্ট টেন্সে চলে যাচ্ছে তখন এটি রূপ নিচ্ছে ওয়াজ, আর, ওয়ার এর। এটা যখন ফিউচার ফর্মে চলে যাচ্ছে তখন এটা রূপ নিচ্ছে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস রুট ভার্ব। ওকে, পাস্ট পার্টিসিপলে যখন চলে যাচ্ছে এটা তখন এটা হয়ে যাচ্ছে বি ডাব্লিউ এন, বিন। এটা যখন প্রেজেন্ট পার্টিসিপলে চলে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে বিই আইএনজি, বিং। এটা যখন ইনফিনিটিভে চলে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে টু প্লাস বি। আর এটা যখন জিরান্ড হচ্ছে, জিরান্ড হলে এটা হয়ে যাচ্ছে বি প্লাস আইএনজি, বিং। ওকে, বি প্লাস আইএনজি, বিং। তোমরা দেখতে পাচ্ছ জিরান্ড আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল জিনিস দুটো একই রকম দেখতে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? স্যার আরেকবার রিপিট করুন এই জায়গাটা স্যার। কোন জায়গাটা? রুটের বিভাব থেকে শুরু হচ্ছে পরপর অ্যামিজার, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা পরপর আবার বলুন স্যার। হ্যাঁ, অবশ্যই বলবো। তুমি কি দেখতে পাচ্ছ তো ভালো করে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি ক্লিয়ার। ওকে, আমি আলোচনা করব, তার আগে আমি আরো কিছু বলবো। ঠিক আছে, চিন্তা নেই, আমি একদম তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব, চিন্তা নেই। দেখো দেখো, ফিউচার ফর্ম তৈরি হতে গেলে এই যে ফিউচার ফর্ম আছে, আমার এখানে জায়গা কম রয়েছে, তোমাদের ওখানে যদি জায়গাটা বেশি থাকে তাহলে ভালো হবে তোমাদের নোট করতে। দেখো, ফিউচার ফর্মকে যদি আমার দেখাতে হয়, মনে রাখবে ফিউচার ফর্ম মানেই হচ্ছে শ্যাল অথবা উইল কমন থাকবে। শ্যাল অথবা উইলের সঙ্গে রুট ভার্বটাকে বসাতে হবে। কি বললাম বলো? আমি বললাম যে ফিউচার ফর্মের সঙ্গে, ফিউচার ফর্ম মানেই হচ্ছে শ্যাল অথবা উইলের সঙ্গে রুট ভার্ব বসবে। এবার যদি বলি পাস্ট পার্টিসিপল কিভাবে তৈরি হবে, মনে রেখো পাস্ট পার্টিসিপল তৈরি হয় রুট ভার্বের সঙ্গে যখন ইএন বা ইডি যুক্ত হয়। রুট ভার্বের সঙ্গে যখন ইএন বা ইডি যুক্ত হয় তখন সেটা পাস্ট পার্টিসিপল তৈরি হয়। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে তৈরি হয়? প্রেজেন্ট পার্টিসিপল যখন রুট ভার্বের সঙ্গে, যখন রুট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যখন রুট ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়। ওকে, আর যখন আর ইনফিনিটিভ কিভাবে তৈরি হয়? মনে রাখবে ইনফিনিটিভ তৈরি হয় টু প্লাস রুট ভার্ব, টু প্লাস রুট ভার্ব। ইনফিনিটিভের জায়গায় লিখে রাখবে টু প্লাস রুট ভার্ব। ওকে, আর জিরান্ডের ক্ষেত্রেও তাই লিখে রাখবে, জিরান্ডের ক্ষেত্রে লিখে রাখবে রুট ভার্ব প্লাস আইএনজি, রুট ভার্ব প্লাস আইএনজি। ইয়েস স্যার, ইনফিনিটিভটা কিভাবে হয়? মানে একটু ইন্টারাপ্ট করলাম স্যার, একটু শুনতে পাচ্ছিলাম না, একবার বলুন। হ্যাঁ, ইনফিনিটিভটা হলো টু প্লাস রুট ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস রুট ভার্ব। ইনফিনিটিভ হলো টু প্লাস রুট ভার্ব। জিরান্ড হলো রুট ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড হলো রুট ভার্ব প্লাস আইএনজি। ওকে, এইটুকুন কি সবাই নোট করতে পেরেছো? স্যার প্রেজেন্ট পার্টিসিপলে তো রুট ভার্ব প্লাস আইএনজি। ইয়েস ইয়েস, প্রেজেন্ট পার্টিসিপল এন্ড জিরান্ড দুটোই একই রকম দেখতে। হ্যাঁ, এটুকুন লিখেছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে মনে রেখো আমরা একটা ভার্বকে এই কয়টা রূপের বাইরে দেখতে পাই না। স্যার মাইকটা বলছি যে বল, একটু বলো, একটু লাস্টের দু তিনটা একটু বলুন না, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না। ওকে, আমি আবার বলছি, হ্যাঁ চিন্তা নেই। দেখো, আমি বললাম যে ফিউচার ফর্ম কি করে তৈরি হয়, ঠিক আছে? মনে রাখবে ফিউচার ফর্ম তৈরি হয়, ফিউচার থেকে বলছি কিন্তু, হ্যাঁ ফিউচার থেকে বলছি। দেখো, ফিউচার ফর্ম তৈরি হচ্ছে শ্যাল অথবা উইলের সঙ্গে রুট ভার্ব যোগ করে। শ্যাল অথবা উইলের সঙ্গে, শ্যাল অবলিক উইল, শ্যাল অবলিক উইলের সঙ্গে রুট ভার্ব বসলে সেটা ফিউচার ফর্ম হয়ে যায়। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্মের দিকে যদি দেখো তোমরা দেখবে রুট ভার্বের সঙ্গে ইএন বা ইডি যখন যোগ হয় তখন পাস্ট পার্টিসিপল তৈরি হয় রুট ভার্বের সঙ্গে ইএন বা ইডি। ঠিক আছে, রুট ভার্বের সঙ্গে যখন ইএন বা ইডি যোগ হয় তখন সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে তৈরি হয়। এবার চলো প্রেজেন্ট পার্টিসিপল কি করে তৈরি হয়। মনে রাখবে রুট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি হয়। রুট ভার্বের সাথে আইএনজি যোগ হলে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়। ইনফিনিটিভ কি করে তৈরি হয়? দেখো, টু প্লাস রুট ভার্ব, টু প্লাস রুট ভার্ব ইনফিনিটিভ, টু প্লাস রুট ভার্ব ইনফিনিটিভ। আর জিরান্ডের ক্ষেত্রে রুট ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল দেখতে এক কিন্তু কাজে ভিন্ন, পরে এগুলো আলোচনা করব আমরা।
জিরান্ড, রুট ভার্ব প্লাস আইএনজি। চলো এই পর্যন্ত সকলের ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। স্যার ইয়েস। তাহলে এবার আমি দেখো, আমি যেটা বলেছিলাম যে বি হচ্ছে আমাদের রুট ভার্ব বি। ওকে, এই বি ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে যায় তখন সেটি এম অথবা ইজ অথবা আর হয়ে যায়। যখন এটা পাস্ট টেন্সে যায় তখন সেটা ওয়াজ বা ওয়ার হয়ে যায়। যখন এটি ফিউচারে চলে যায় তখন শ্যাল বি অথবা উইল বি হয়ে যায়। যখন এটা পাস্ট পার্টিসিপলে যায় তখন এটা বিন হয়ে যায়, বি ডাব্লিউ এন বিন। কেন বিন হয়? যে রুট ভার্বের সাথে ইএন যোগ হয়, বুঝতে পারছো তো? আচ্ছা, এবার যখন এটা প্রেজেন্ট পার্টিসিপলে চলে যায় তখন বি প্লাস ভিআইএনজি হয়ে যায়, অর্থাৎ বিং হয়ে যায়। যখন এটা ইনফিনিটিভে থাকে তখন রুট টু প্লাস রুট ভার্ব অর্থাৎ টু বি হয়ে যায়। টু বিটা হচ্ছে একটা ইনফিনিটিভ। আর জিরান্ডের ক্ষেত্রে, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে সেম, অর্থাৎ রুট ভার্বের সাথে আইএনজি যোগ অর্থাৎ বিং। বুঝেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি তোমাদের দেখাই, এবার হ্যাভ ভার্বকে দেখাই। হ্যাভ ভার্ব, ঠিক, হ্যাভ ভার্বটা হচ্ছে রুট ভার্ব। এই হ্যাভ ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে আসে তখন হ্যাভ নিজে হয় আর তার সাথে সাথে হয় হলো হ্যাজ। ওকে, হ্যাভ ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে আসে বা প্রেজেন্ট ফর্মে আসে তখন আমরা তাকে হ্যাভ আর হ্যাজ রূপে দেখতে পাই। যখন এটা পাস্ট ফর্মে যায় তখন এটা হ্যাড হয়ে যায়, হ্যাড। যখন এটা ফিউচার ফর্মে চলে যায় তখন এটা শ্যাল অথবা উইল হ্যাভ হয়। শ্যাল অথবা উইল হ্যাভ, মানে শ্যাল হ্যাভ হতে পারে, উইল হ্যাভ হতে পারে। যখন এটি পাস্ট পার্টিসিপলে চলে যায় তখন এটি হ্যাড হয়ে যায়, হ্যাড। যখন এটি প্রেজেন্ট পার্টিসিপলে চলে যায় তখন এটি হয়ে যায় হ্যাভিং, রুট ভার্ব প্লাস আইএনজি। যখন এটা ইনফিনিটিভে চলে যায় তখন এটা হয়ে যায় টু প্লাস হ্যাভ, মানে টু হ্যাভ। আর যখন জিরান্ডের কথা বলবো মনে রাখবে, জিরান্ডের ক্ষেত্রে এটা হয়ে যাবে কি? হ্যাভিং। জিরান্ডের ক্ষেত্রে কি হয়ে যাবে? হ্যাভিং। অর্থাৎ জিরান্ড আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দুটো একই রকম দেখতে, কিন্তু একই জিনিস নয়। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি একটা অন্য আরেকটা ভার্ব নিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার পাস্ট পার্টিসিপেলে কি হবে? একটু জোরে বলো, কথা শোনা যাচ্ছে না। স্যার পাস্ট পার্টিসিপেলে কি হবে? পাস্ট পার্টিসিপলে হবে রুট ভার্বের সাথে ইএন বা ইডি যোগ। স্যার এই যেমন হ্যাড থাকলে হ্যাড হবে? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাভ থাকলে হ্যাড হবে, হ্যাভ থাকলে হ্যাড হবে। হ্যাঁ, এবার দেখো আমি অন্য আরেকটা ভার্ব নিচ্ছি। ওকে, যেমন আমি একটা ভার্ব নিলাম কল, সিএলএল কল। কলটা হলো রুট ফর্ম অফ ভার্ব। এই রুট ফর্ম অফ ভার্ব যখন প্রেজেন্ট ফর্মে আসে তখন কল নিজে হয় আর হয় কি? কলস, এস যোগ হয় একটা। এটা যখন পাস্ট টেন্সে চলে যায় তখন এটা হয়ে যায় কল্ড, সিএলএলইডি কল্ড। এটা যখন ফিউচার ফর্মে চলে যায় তখন এটা শ্যাল অথবা উইল কল হয়ে যায়, শ্যাল অথবা উইল কল হয়ে যায়। এটা যখন পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যায় তখন এটা সেম, কল এর সঙ্গে ইডি হয়ে যায় কল্ড। এটা যখন প্রেজেন্ট পার্টিসিপলে চলে যায় তখন এটা হয়ে যায় কলিং, অর্থাৎ রুট ভার্বের সাথে আইএনজি যোগ, কলিং। এটা যখন ইনফিনিটিভে যায় তখন এটা হয়ে যায় টু কল, টু কল। ওকে, আর এটা যখন জিরান্ডে চলে যায়, জিরান্ডে গেলে এটা সেই সিমিলার প্রেজেন্ট পার্টিসিপলের মতন কলিং হয়ে যায়, কলিং। ওকে, বোঝাতে পেরেছি? সকলের ক্লিয়ার কিনা বলো? স্যার হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে, বাট বলছি হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। অফ আছে স্যার। হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বলছি আপনার কি স্যার স্ক্রিন অফ আছে না স্যার? অন আছে স্ক্রিন স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তাহলে তুমি এক আচ্ছা, ঠিক। কাজ করো, তুমি লেফট করে আবার জয়েন করো। হ্যাঁ স্যার করলাম অলরেডি দুবার, আপনার কথা স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি, বাট ঠিক আছে স্যার আমি দেখছি আরেকবার। আচ্ছা, তোমাদের সকলের কি স্ক্রিন দেখতে পাচ্ছ না আমার? হ্যাঁ স্যার হ্যাঁ দেখতে স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। প্রসেন, ক্লাসে কয়জন আছে রে? ঠিক আছে, বাকিরা কোথায় সব? যাই হোক, স্যার প্রথমে তো অনেকে ছিল, 13 জন না 12 জন। যাই হোক, ছেড়ে দাও। শোনো, এবার তোমরা গ্রুপে কে লিখলো আজকে করতে পারবে না নাকি? হ্যাঁ, অনেকের অনেক সমস্যা আছে। ঠিক আছে, যে কয়জন আছো ভালো করে শোনো, তোমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? বসেন,
হ্যাঁ, তোমাদের এই ক্লাসটা না পরে আমরা লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তোমার গ্রুপে ওই পোর্শন লিংক দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, শোনো এবার, তোমরা একটা জিনিস এখানে ফলো করেছো, এই যে পাস্ট ফর্মেও দেখো কল্ড আর পাস্ট পার্টিসিপল ফর্মেও দেখেছো কল্ড একই জিনিস, হ্যাঁ স্যার। খেয়াল করেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এই হ্যাডের ক্ষেত্রে পাস্টে দেখো হ্যাড আর পাস্ট পার্টিসিপলেও হ্যাড, দেখতে পেরেছো? হুম। আচ্ছা, আমি এবার অন্য একটা ভার্ব নিচ্ছি, মনে করো গো, একটা ভার্ব নিলাম গো। গোটা হচ্ছে একটা রুট ভার্ব, ওকে? এই গো যখন প্রেজেন্ট টেন্সে আসে তখন সে গো নিজেই হয়, তারপর আবার গো এর সাথে ইএস ফর্ম গোজ হয়। এটা যখন পাস্ট টেন্সে চলে যায় তখন এটা হয়ে যায় ওয়েন্ট। এটা যখন ফিউচার ফর্মে চলে যায় তখন এটা শ্যাল অথবা উইল গো হয়, শ্যাল অথবা উইল গো হয়। এটা যখন পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যায় তখন এটা হয়ে যায় গান। কি হয়ে যায় এটা? গান। এটা যখন প্রেজেন্ট পার্টিসিপলে চলে যায় তখন এটা হয়ে যায় গোয়িং, গো এর সাথে আইএনজি যোগ গোয়িং। এটা যখন ইনফিনিটিভে চলে যায় তখন এটা হয়ে যায় টু গো, হয়েছে? আর এটা যখন জিরান্ডে চলে যায় তখন এটা আবার ওই প্রেজেন্ট পার্টিসিপলের মতন গোয়িং হয়ে যায়, ওকে? এই ভার্বটার ক্ষেত্রে তোমরা একটা জিনিস ফলো করো, দেখো এর পাস্ট ফর্ম আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম এক না আলাদা? বলো তো। আলাদা। আলাদা। আলাদা, তাই তো? আচ্ছা, হুম। এইখান থেকেই আমি তোমাদের এই পর্যন্ত সবার নোট করা হয়েছে? হ্যাঁ স্যার। এইখান থেকেই তোমাদের আমি একটা জিনিস শেখাতে চাই, দ্যাট ইজ দেখো আমরা যদি ভার্বকে ক্লাসিফাই করি তো মনে রাখবে ভার্বকে ক্লাসিফাই করলে আমরা দুটো জিনিস পাই। ভার্বের এরকম বহু ক্লাসিফিকেশন আছে, জাস্ট তোমরা একটু শুনতে থাকো, শিখতে থাকো। একটাকে তো আমরা পাই হচ্ছে রেগুলার ভার্ব, ওকে? একটাকে বলা হয় রেগুলার ভার্ব, আর একটাকে বলে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব, ওকে? একটা রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে রেগুলার ভার্ব কাকে বলে আর ইরেগুলার ভার্ব কাকে বলে, এটা একটা প্রশ্ন, ঠিক না? তো তোমরা এই রেগুলার ভার্বের নিচে লিখবে, ইরেগুলার ভার্বের নিচে লিখবে কাকে বলে। এখান থেকে এভাবে রেগুলার ভার্ব লিখবে, আর ইরেগুলার ভার্ব এখান থেকে লিখবে। আমি বলবো, তোমরা লিখবে। রেগুলার ভার্বের নিচে লেখো যে সমস্ত ভার্বের রেগুলার ভার্বের নিচে লিখছো কিন্তু, হ্যাঁ, যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়, যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয় এবং যাদের শেষে ইডি যোগ থাকে, যাদের শেষে ইডি যুক্ত থাকে তাদের রেগুলার ভার্ব বলে, তাদের রেগুলার ভার্ব বলে। বুঝতে পেরেছো সবাই? স্যার লাস্ট লাইনটা একবার বলবেন, যাদের শেষে কি একটা বলছিলেন? এবং যাদের শেষে ইডি যুক্ত থাকে, ইডি, এবং ওকে যাদের স্যার। শেষে ইডি যুক্ত থাকে তাদের রেগুলার ভার্ব বলে। তোমাদের আমি বললাম যে দেখো এইখানে খেয়াল করো, তোমরা দেখছো যে কল্ড, এখানে কল্ড আর এইখানে কল্ড, ইডি যোগ হয়েছে, ইডি যোগ হয়েছে এবং এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই সেম, ঠিক আছে? এই সমস্ত ভার্বকে বলা হয় রেগুলার ভার্ব। তাহলে এক্সাম্পলে লিখে রাখো কল ওয়ান্ট, তারপর আরো আছে বলো কিল, KILL কিল, তারপরে আছে কল, ওয়ান্ট, কিল, এটসেট্রা, এটিসি লেখো, এটিসি। এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব কাকে বলে দেখো, যে সমস্ত লেখো ইরেগুলার ভার্বের সংজ্ঞা লেখো, যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক নয়, যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক নয়, যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক নয় তারা ইরেগুলার ভার্ব, তারা
ইরেগুলার ভার্ব, যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক নয় তারা ইরেগুলার ভার্ব, তারা ইরেগুলার ভার্ব। বুঝতে পেরেছো? অর্থাৎ ইরেগুলার ভার্বের মধ্যে তুমি এখানে উদাহরণ দেখেছিলে, গো দেখেছিলে, গো গো দেখেছিলে, কাম দেখেছিলে, তাই লিখে রাখো। এখানে এক্সাম্পল লিখে রাখবে, গো, তারপরে তোমার কাম, তারপরে তোমার রিড। রিডের সবকটা ফর্ম এক হয়, দেখবে তোমরা, গো, কাম, রিড। তারপর তোমার আরো হতে পারে, যেমন গেট, জিইটি, গেট, এই সমস্ত ইটিসি, এই সমস্ত ভার্বগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। ঠিক আছে? অর্থাৎ আমি এটা শেখাতে চাইলাম যে যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল দুটো সেম এবং যাদের শেষে ইডি যুক্ত থাকবে তাদেরকেই আমরা রেগুলার ভার্ব বলবো। আর যাদের শেষে ইডি যুক্ত থাকবে না এবং পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম দুটো এক হবে না তাদেরকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে ওকে তাহলে আমরা ভার্বের 8খানা রূপ দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এইখানে তোমরা আরেকটা জিনিস নোট করবে। হ্যাঁ ভাই, তোমরা এখানে আরেকটা জিনিস নোট করবে, সেটাই তোমরা এভাবে লিখবে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা তোমরা অন্য জায়গায়ও লিখে রাখতে পারো বা এখানেও লিখে রাখতে পারো, যেখানে ভার্বের ফর্ম দেখো, প্রেজেন্ট ফর্ম অফ ভার্বকে আমরা বলে থাকি V1। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা কি বলে থাকি? V1। তোমরা এখানে লিখতে পারো, আবার নিচে তোমাদের যেখানে জায়গা রয়েছে সেখানেও লিখতে পারো V1। ভার্বের পাস্ট ফর্মকে বলা হয় V2। ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় V1। বলা হয় বলতে আমরাই বলছি, কারণ আমরা পরবর্তী সময় আমি তোমাদের যে টেন্সের যে নোটটা দেব সেই টেন্সের নোটে তোমরা দেখতে পাবে যে আমি ওখানে V1 V2 এগুলো সব লিখে রেখেছি। তাই মনে রাখবে, ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলবো V1, ভার্বের পাস্ট ফর্মকে আমরা বলবো V2, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, ফিউচারটা নয় কিন্তু, ভার্বের এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই পাস্ট পার্টিসিপলটাকে আমরা বলে থাকি V3, আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা বলে থাকি V4। ওকে, এই চারটে একটু নোট করে নেবে। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলি ভার্ব1, ভার্বের পাস্ট ফর্মকে আমরা বলি V2, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলি V3 এবং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলে থাকি V4। এই চারটে আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, বোঝা গেল? কি বললাম বলো? এই চারটে আমাদের গুরুত্বপূর্ণ ফর্ম, আমাদের এই চারটে সব থেকে বেশি কাজে লাগবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার চলে এসো আমরা ভার্বের ক্লাসিফিকেশন করব। খুব ভালো করে বুঝবে। দেখো, আমরা যখন ভার্বের ক্লাসিফিকেশন করব তখন আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে? একটাকে আমি বলবো যে অক্সিলিয়ারি ভার্ব। কি বলবো? অক্সিলিয়ারি ভার্ব। বানানগুলো ভালো করে লিখবে, বানানকেও ভুল লিখবে না। অক্সিলিয়ারি ভার্ব। আর একটাকে লিখবো মেইন ভার্ব। তাহলে ভার্বকে যদি আমরা ক্লাসিফাই করি কয় প্রকার পাই ভার্ব? ভার্ব হলো দুই প্রকার, একটা হলো অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বকে কেউ কেউ প্রিন্সিপাল ভার্বও বলে থাকে। কি বলে থাকে ভাইয়া? প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার হলো? তাহলে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ভার্ব কয় প্রকার আমরা এখানে দেখলাম? আমরা এখানে দেখলাম ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার শোনো, আমি একটা কথা বলি। এই মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব এরা বাক্যে বসে, ঠিক? আচ্ছা, অক্সিলিয়ারি শব্দের অর্থ কি জানো? অক্সিলিয়ারি শব্দের অর্থ হচ্ছে হেল্পিং। অক্সিলিয়ারি শব্দের অর্থ হচ্ছে হেল্পিং। তাহলে অক্সিলিয়ারি ভার্ব মানে কি? অক্সিলিয়ারি ভার্বের মানে কিন্তু হেল্পিং ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বকে কেউ কেউ HV ও বলে থাকে। ঠিক আছে? তাহলে অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব। মনে রেখো অক্সিলিয়ারি ভার্ব কি করে। মনে রেখো অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্বকে হেল্প করে। অক্সিলিয়ারি ভার্ব কি করে ভাই? অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্বকে হেল্প করে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার শোনো,
এবার শোনো, তোমরা সবাই সিনেমা দেখেছো আশা করি। সিনেমার মধ্যে দেখবে তোমরা যদি 90s এর সিনেমা দেখো, এখন অবশ্য নয়, 90s এর সিনেমা অর্থাৎ 90-এর দশকের সিনেমা, ওই যখন 90-এর দশকের সিনেমায় তোমরা দেখবে যে যখন সিনেমাটা শেষ হচ্ছে অর্থাৎ সিনেমার ক্লাইম্যাক্সের দিকে তোমরা দেখবে কি করছে তখন ওই নায়ক বা নায়িকার যে মা বাবা আছে, হ্যাঁ, নায়কের মা বাবা, নায়িকা সবাইকে ভিলেন যারা, সেই ভিলেনরা ধরে নিয়ে আটকে রেখেছে কোথায়, কালী পাহাড়িকে পিছে। হ্যাঁ, তখন ওই ভিলেন ওই কালী পাহাড়িকে পিছনে নিয়ে গিয়ে ওর মা বাবাকে আটকে রেখে, নায়িকাকে আটকে রেখে নায়ককে ফোন করছে যে তুই টাইম মতন চলে আয়, না হলে কিন্তু তোর মা বাবাকে মেরে ফেলবো, তোর নায়িকাকে মেরে ফেলবো। তখন নায়ক উড়তে উড়তে সেখানে গিয়ে পৌঁছাবে। তখন কি করবে, নায়ককে ভিলেন বেঁধে ফেলবে। আবার বেঁধে ফেলার পরে নায়ক ডায়লগ দেবে। কি দেবে ডায়লগ? সে বলবে যে তুই আমার হাত খুলে দেখ, তোকে কি করি। তখন ভিলেন বলবে না না, তোমার হাত খুলবো না, তোমার হাত খুললে তুমি ফাজলামো করবা। ঠিক সেরকম একটা চরম মুহূর্তে তখন দেখতে পাবে যে ওই একটা মোটরসাইকেল নিয়ে ঘরের জালনা দরজা ভেঙে একজন এন্টার নেবে, অ্যান্ড সেটাই হচ্ছে হেল্পিং ভার্ব। যারা এন্টার নেয় তারা হচ্ছে সাইড হিরো। এন্টার নেয় কারা? সাইড হিরো। সাইড হিরো জেনারেলি কি হয়, নায়কের বোনের বয়ফ্রেন্ড, এরকমই আর কি সাইড হিরো হয়। তো সাইড হিরো গিয়ে সবাইকে উদ্ধার করবে, অর্থাৎ নায়ককে উদ্ধার করবে, নায়ক তারপর ভিলেনদের মারবে। অর্থাৎ একদম সেম সিনেমার ঘটনাই এখানে ঘটে। অর্থাৎ এই হেল্পিং ভার্ব মেইন ভার্বকে সবসময় সাহায্য করবে। মেইন ভার্ব যে কোনো ধরনের বিপদে পড়বে তখন তাকে উদ্ধার করার জন্য হেল্পিং ভার্ব কাজ লাগাবে। বোঝা গেল কথাটা? স্যার মেইন ভার্ব বিপদে না পড়লে অক্সিলারি ভার্ব আসবে না? নো, মেইন ভার্বের যদি অক্সিলিয়ারি ভার্বের দরকার না হয় তাহলে মেইন অক্সিলিয়ারি ভার্ব আসবে না। শুনে রাখো, একটা সিনেমার মধ্যে লিড হিরো দরকার। লিড হিরো মানে মেইন হিরো। মেইন হিরো দরকার, সাইড হিরো না হলেও চলে। কিন্তু মনে রেখো, কোন সিনেমায় লিড হিরো নাই, শুধুই সাইড হিরো, সিনেমা চলবে? বলো। না স্যার, চলবে না স্যার। দেখো, বাংলা সিনেমার কথা যদি বলি, মনে করো যিশু সেনগুপ্ত আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি নেই। এখন প্রসেনজিৎ না থাকলে তো আর যিশু সেনগুপ্তকে দিয়ে সিনেমা হবে না। তাহলে প্রসেনজিৎ থাকতে হবে, তার সাথে যিশু সেনগুপ্ত থাকলে তবেই সিনেমা চলবে। বুঝতে পারছো আমার কথাটা? মানে এটা মনে রাখবে যে যেমন মেইন হিরো ছাড়া যেমন সিনেমা চলে না, ঠিক তেমনি এই মেইন ভার্ব ছাড়া একটা সেন্টেন্স হতে পারে না। একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলেও চলবে, কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে যেন মেইন ভার্ব না থাকলে চলবে না। একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বকে থাকতেই হবে, অক্সিলিয়ারি ভার্ব না থাকলেও চলবে। উদাহরণ দেখবে, দেখো উদাহরণ, এখানে উদাহরণ দেখো। দেখো আমি বলছি, রাম ইটস রাইস। রাম ইটস রাইসের ক্ষেত্রে এই রামটা, দেখো ইটসটা হলো মেইন ভার্ব, এর থাকতেই হবে। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব খুঁজে পাচ্ছো? রাম সাবজেক্ট, রাইস অবজেক্ট, ইটস মেইন ভার্ব, অবজেক্ট আছে এখানে? এই সরি, অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে? না স্যার। না। নেই। তাহলে এখানে মেইন হিরো রয়েছে শুধু, বুঝেছো? আবার যদি নিচে আর একটা বাক্য লিখি যে রাম ইজ ইটিং রাইস, রাম ইজ ইটিং রাইস, তাহলে এখানে দেখো ইজটা হলো অক্সিলিয়ারি ভার্ব আর ইটিংটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব এসছে, মেইন ভার্বও এসছে। তার মানে কোনো একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব একা থাকলে হবে না। তুমি কখন এরকম বলতে পারো যে রাম ইজ রাইস? বলতে পারবা রাম ইজ রাইস? বলো। না স্যার। বলা যাবে না। তাহলে মেইন ভার্ব লাগবেই লাগবে। তাহলে কোন একটা সেন্টেন্সে মেইন ভার্ব থাকতেই হবে, অক্সিলিয়ারি ভার্ব থাকুক আর না থাকুক। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ক্লিয়ার যদি হয় তো এবার আমি তোমাদের দেখাচ্ছি। আমরা এবার ক্লাসিফিকেশনের মধ্যে ঢুকছি, দেখা যাক কি ক্লাসিফিকেশন হয়। আমি যা বলছি তোমরা আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, গুড। এবার দেখো, আমরা অক্সিলিয়ারি ভার্বকে দুটো ভাগে ভাগ করব। কটা ভাগে ভাইয়া? দুটো ভাবে। দুটো ভাগে। দ্যাট ইজ প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তোমরা নোট করছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, নোট ভালো করে করছি নোট স্যার। করবে কিন্তু। হ্যাঁ, প্রত্যেকে প্রপারলি নোট করবে। তোমাদের আমি কথা দিচ্ছি, তোমরা 1 মাস পরে
তোমরা আমাকে বলবে যে স্যার আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। মানে মানে একটুখানি ভরসা রাখো, দেখো 1 মাসের মধ্যে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে আবিষ্কার করবে এবং যে কোনো কোয়েশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে? শুধু একটু কোঅপারেট করো, যেখানে যে না বুঝবে আমাকে কিন্তু বলবে, ঠিক আছে, যে আমি এখানে বুঝতে পারলাম না। ওকে, হ্যাঁ স্যার, ব্যাস। ঠিক আছে। আমি এক কথা 100 বার বলতে রাজি, কিন্তু প্রত্যেককেই বুঝতে হবে। তাহলে আমি অক্সিলিয়ারি ভার্বকে দুটো ভাগে ভাগ করছি, দ্যাট ইজ প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, যে সীমা পল মিত্র আছো, সীমা মিত্র পল না সীমা পল মিত্র আছো ক্লাসে? প্রসেন আছে নাকি? ওকে, যাই হোক, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব। সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব, মনে করো আমার এখানে কোনো লেখা যদি বুঝতে না পারো আমায় জিজ্ঞেস করবে, হ্যাঁ, কারণ এই পেন ট্যাবলেট দিয়ে লেখা তো, আসলে লেখাগুলো তোমাদের ওই বোর্ডের মতন লেখা হয় না, ঠিক আছে, একটুখানি পেঁচিয়ে টেচিয়ে যায় আর কি। তো আশা করছি তোমরা যদি কোনো বানান বুঝতে না পারো আমায় জিজ্ঞেস করবে যে কি হলো বানানটা, ঠিক আছে? এটা হলো হ্যাঁ, প্রাইমারি। বুঝে যাচ্ছি স্যার। আচ্ছা, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, একটা হলো সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব। ওকে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করব, দ্যাট ইজ বি ভার্ব অ্যান্ড দ্যাট ইজ হ্যাভ ভার্ব। বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। ওকে, এটা আবার কি? বি ভার্বের সঙ্গে হ্যাভ ভার্ব। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব দুটো, একটা হলো বি ভার্ব, একটা হলো হ্যাভ ভার্ব। ওকে, সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বকেও আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করব, একটাকে আমরা বলবো মোডাল অক্সিলিয়ারি ভার্ব, আর একটাকে আমরা বলবো ডামি ভার্ব। ডামিকে আর একটা কথা বলা হয় ডামি বা ডু সাপোর্ট ভার্ব। ডু সাপোর্ট ভার্ব, ডামি অর ডু সাপোর্ট ভার্ব। ওকে, তাহলে তোমরা অক্সিলিয়ারি ভার্বের ক্লাসিফিকেশন গুলো টোটালটা দেখে ফেললে। সবার এটা নোট হলে বলবে, আমি তারপর আবার আলোচনা করব। হ্যাঁ স্যার, নোট হয়ে গেছে। ওকে হ্যাঁ স্যার, ওই স্যার। ওকে, তাহলে দেখো অক্সিলিয়ারি ভার্বকে প্রথমত আমি কটা ভাগে ভাগ করলাম? দুটো ভাগে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তারপর প্রাইমারিকে আবার দুটো ভাগে ভাগ করলাম, একটা বি ভার্ব একটা হলো হ্যাভ ভার্ব। সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বকেও দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো মোডাল একটা হলো ডামি অর ডু সাপোর্ট ভার্ব। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি, ঠিক? আচ্ছা, দেখো আমরা এখানে যে কয়জন ক্লাস করছি আজকে, আমাদের এই ক্লাসের মধ্যে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মা বাবা আছে। সেই মা বাবার মধ্যে দেখবে কিছু কিছু মা বাবা আছে যারা একটুখানি সহজ সরল প্রকৃতির, আর কিছু কিছু মা বাবা আছে একটু খুব খুব স্ট্রিক্ট, মানে তারা তাদের ছেলে মেয়েকে যা বলে তা শুনতেই হবে। আবার কিছু কিছু মা বাবা আছে তারা কিছু বললে তাদের ছেলে মেয়ে শোনে না। এমন আছে কিনা নেই বলো তো? হ্যাঁ স্যার। আছে তো? একটু স্ট্রিক্ট মা বাবা কার কার আছে বলো তো দেখি? স্ট্রিক্ট মা বাবা, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে আমি যেটা বলতে চাইছি ভালো করে বোঝো, আমি বলতে চাইছি স্ট্রিক্ট মা বাবা যারা হয় তারা কি করে, তাদের কথা তাদের সন্তানকে শুনতেই হবে। আর যারা একটু দুর্বল প্রকৃতির মা বাবা হয় তাদের কথা তাদের ছেলেমেয়েরা শুনতে চায় না, ঠিক আছে? তা মনে রাখবে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হলো সেই স্ট্রিক্ট প্রকৃতির মা বাবা, মনে রাখবে। এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হলো একটু স্ট্রিক্ট প্রকৃতির, আর এই সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব এরা হলো একটু দুর্বল প্রকৃতির, ঠিক আছে? এরা একটু কঠোর প্রকৃতির আর এরা একটু দুর্বল প্রকৃতির। ওকে, তোমরা তোমরা এখানে লিখবে কি জানো? এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের অল ফর্মস অ্যাভেলেবল, অল ফর্মস অ্যাভেলেবল। নোট করো, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের অল ফর্মস অ্যাভেলেবল, অর্থাৎ কি, এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বি ভার্ব আর হ্যাভ ভার্ব এদের সবকটা ফর্মই আমরা পাই। কিন্তু মনে রেখো,
সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বের only only two forms available, only two forms, শুধুমাত্র দুটো ফর্মস অ্যাভেলেবল। কি বললাম, বোঝা গেল? এই সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বের শুধুমাত্র দুটো ফর্মই অ্যাভেলেবল, কিন্তু এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের সব কয়টা ফর্মই অ্যাভেলেবল। আমি একটু আগে তোমাদের যে ভার্বের রূপ দেখালাম, সেই ভার্বের রূপের মধ্যে বি ভার্বের ফর্ম দেখিয়েছিলাম, হ্যাভ ভার্বের ফর্মের রূপ দেখিয়েছিলাম, বলো দেখিয়েছিলাম কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। দেখি। হ্যাঁ স্যার। তাহলে বি ভার্বের সবকটা রূপই পেয়েছিলে কিনা পাওনি? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। স্যার। হ্যাভ ভার্বের সবকটা রূপ পেয়েছো কিনা পাওনি? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। স্যার হ্যাঁ, মনে রাখবে আমি যে শক্ত প্রকৃতির বললাম, কেন বললাম ভালো করে বোঝো। মনে রাখবে বি ভার্ব যেখানেই বসবে তারপরে সবসময় এর পরের ভার্বকে বলবে ভাই তুমি তোমার সাথে আইএনজি যোগ করো। কি বললাম বলো একটু? বি ভার্ব যেখানেই বসবে তারপরেই আইএনজি যে কোনো যুক্ত হবে। মানে বি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে হ্যাঁ, সে বলবে কি তোমার ING সঙ্গে আইএনজি যোগ করো, করতেই হবে। তার মানে কি এর একটু কঠোর প্রকৃতির মা বাবা হলো না, যা বলছে তাই শুনতে হবে। বলো হ্যাঁ বুঝতে স্যার। পারছো? হ্যাঁ, তাহলে বি ভার্বের পরে ভি আইএনজি যুক্ত হবে, হবেই হবে। আর মনে রাখবে হ্যাভ ভার্বের পরে ভার্বের সাথে ইএন বা ইডি যুক্ত হবে, হতেই হবে। বোঝা গেল কি বললাম? বি ভার্বের পরে ভি আইএনজি হবে, হ্যাভ ভার্বের পরে ভার্বের সাথে ইএন বা ইডি যুক্ত ফর্ম যোগ বসবে। বোঝা গেছে? স্যার আমি বলছিলাম যে আমি তো এখানে নতুন, কিন্তু আমি আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কিছু। ভিডিও না দেখলে লেফট করে আবার জয়েন হও, এখনই লেফট করে আবার জয়েন হও। স্যার বলো। স্যার প্রাইমারি অক্সিলিয়ারে, হ্যালো, হ্যাঁ বলো, শুনছি আমি, বলো। হ্যাঁ স্যার প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বে স্যার হ্যাভ এর জায়গাটা একটু স্যার ডাউট রয়ে গেল, একটু বলে দেবেন আরেকবার? আমি অবশ্যই এখনই নোট করাবো, চিন্তা নেই, ঠিক আছে? তো দেখো তোমরা একটা কাজ করো, তোমরা পাশে দুটো পয়েন্ট লিখবে, নোট বলে লিখে রাখবে, নোট, নোট বলে লিখবে, প্রথম পয়েন্ট লিখবে, প্রথম পয়েন্টে লিখবে, এই কি আবার দাগ টাগ গুলো আসে, প্রথম পয়েন্টে লিখবে, ওকে দাঁড়াও, নোট বলে প্রথম পয়েন্টে তোমরা লিখবে যে বি প্লাস ভিআইএনজি লিখেছো, নোট লিখে এক দাগ দিয়ে বি প্লাস ভিআইএনজি লিখেছো? হ্যাঁ স্যার। লিখে সমান সমান, হ্যাঁ স্যার লিখেছি স্যার। হ্যাঁ এবার সমান সমান চিহ্ন দাও, সমান সমান চিহ্ন দিয়ে লেখো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস লিখে রাখো, বি প্লাস ভিআইএনজি সমান সমান কন্টিনিউয়াস। আর দুই দাগে লিখবে, দুই দাগে লিখবে হ্যাভ প্লাস ভার্বের সঙ্গে ইএন বা ইডি, এইটা সমান সমান লিখে রাখবে পারফেক্ট। ঠিক আছে? আমরা পরবর্তী দিনে টেন্স শিখবো, ঠিক আছে? আর সেই পরবর্তী দিনে টেন্স, পরবর্তী দিন নেক্সট দিনের পরের দিন আমরা টেন্স শিখবো, তো তখন এটা খুব কাজে লাগবে। তাহলে আমি নোট তোমাদের লেখালাম, কি ভালো করে বোঝো, নোট লেখালাম আমি বি ভার্বের সাথে ভিআইএনজি যোগ হবে, এই যে এখানে যেটা বলেছিলাম, বি ভার্বের সাথে ভিআইএনজি যোগ হলে সমান সমান দিয়ে লিখবে কন্টিনিউয়াস, খালি এটুকুন লিখে রাখো আজকে। আর 2 নম্বর পয়েন্ট করে লিখবে হ্যাভ ভার্ব প্লাস ভার্বের সাথে ইএন বা ইডি আর সমান সমান চিহ্ন দিয়ে লিখবে পারফেক্ট, এটুকুন লিখে রাখো শুধু। লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হয়ে গেল। অর্থাৎ প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আমি বোঝাতে চাইলাম যে বি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে তার ভিআইএনজি ফর্ম বসবে। যেমন একটা জিনিস দেখো, যে এখানে বললাম যে আই অ্যাম টিচিং, আই অ্যাম টিচিং, তাহলে অ্যামটা একটা বি ভার্ব তো নাকি? রিপ্লাই প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এম ভার্ব হবে। বি ভার্ব, বি ভার্ব হবে, শুধু ভার্ব নয়, অ্যাম একটা বি ভার্ব, হ্যাঁ স্যার। তাহলে অ্যামটা বি ভার্ব, দেখো তারপরে টিচ ভার্ব বসেছে, টিচের সঙ্গে কি যোগ করে দিয়েছে? আইএনজি যোগ করে দিয়েছে, বুঝেছো? হ্যাঁ স্যার।
আচ্ছা, এবার হ্যাভ ভার্বের পরে দেখো আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, দেখো ভার্বের সঙ্গে ইএন ফর্ম যোগ করে দিয়েছে, দেখেছো? খেয়াল করেছো? আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি। তাহলে দেখো এখানে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর হ্যাভ ভার্বের সাথে ভার্বের ইএন বা ইডি যুক্ত ফর্ম বসবে। ক্লিয়ার হলো? অর্থাৎ কি দেখো, তোমরা এটাও নোট করতে পারো যে এই যে তোমরা যেখানে লিখলে বি প্লাস ভিআইএনজি, এই ভিআইএনজি ফর্মটা মানে কি? এই ফর্মটা মানে হচ্ছে ভি4, ওকে। আর এই ভির সাথে ইএনইডি যোগ, এটা কি? এটা হলো ভি3, এটা হচ্ছে ভি3। এটাও লিখে রাখতে পারো যে বি প্লাস ভি4 সমান কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ প্লাস ভি3 সমান সমান পারফেক্ট টেন্স। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বকে দেখব। আচ্ছা, সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বে এখানে কিন্তু জায়গা নেই, তাই আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব দেখো, সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বকে আমি দুটো ভাগে ভাগ করেছিলাম। সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বকে দুটো, একটাকে আমি বলেছিলাম যে মোডাল, আর একটাকে বলেছিলাম ডামি। ডামি ডামি অথবা এটাকে আমি আরেকটা কি নাম দিয়েছিলাম? ডু সাপোর্ট ভার্ব, ডু সাপোর্ট ভার্ব। ওকে, ডু সাপোর্ট ভার্ব। চলো দেখো মোডাল ভার্ব, মোডাল ভার্ব মনে রেখো, মোডাল ভার্বের এদের কটা করে ফর্ম অ্যাভেলেবল বলো? এদের মাত্র 2 ফর্মস অ্যাভেলেবল। ইয়েস, এদের মাত্র 2 ফর্মস অ্যাভেলেবল। প্রত্যেকে শুনতে পাচ্ছ, বুঝতে পারছো তো? যে কয়জন ক্লাসে অ্যাভেলেবল আছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, রিপ্লাই দেবে, ঠিক আছে। ওকে, দেখো মোডাল অক্সিলিয়ারি ভার্বের দুটো ফর্মই অ্যাভেলেবল হবে। চলো, মোডাল অক্সিলিয়ারি ভার্বের একটা তো পাওয়া যায় প্রেজেন্ট ফর্ম, আর একটা পাওয়া যায় পাস্ট ফর্ম। ওকে, একটা পাওয়া যায় প্রেজেন্ট ফর্ম, একটা পাওয়া যায় পাস্ট ফর্ম। আচ্ছা, মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্মে কে আছে? শ্যাল আছে, শ্যাল। এই শ্যাল যখন পাস্টে চলে যায় তখন এটা হয়ে যায় শুড, বোঝা যাচ্ছে? এই উইল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই উইল যখন পাস্টে চলে যায় তখন এটা হয়ে যায় উড। ওকে, যখন ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ক্যান যখন পাস্টে চলে যায় তখন এটা হয়ে যায় কুড। আচ্ছা, মে হলো প্রেজেন্ট ফর্ম, এই মে যখন পাস্টে চলে যায় এটা হয়ে যায় মাইট। বোঝা গেল? এই মূল চারটে হলো মোডাল অক্সিলিয়ারি। এছাড়াও কিন্তু অনেক মোডাল অক্সিলিয়ারি আছে, এগুলো আমরা পরে শিখবো। কিন্তু এই মূল চারটে মোডাল অক্সিলিয়ারি ভার্ব, প্রেজেন্ট ফর্ম শ্যাল, পাস্ট ফর্ম উইল, পাস্ট ফর্ম হচ্ছে শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা কথা মাথায় রাখবে যে তোমাদের আমি যখন ফিউচার ফর্ম দেখালাম, তোমরা একটু তোমাদের খাতা খুলে দেখো, ফিউচার ফর্মে দেখো তোমাদের ওখানে লেখা রয়েছে যে শ্যাল অথবা উইলের সঙ্গে রুট ভার্ব, তাই লেখা আছে না? ফিউচার স্যার। ফর্মে শ্যাল অথবা উইলের সঙ্গে রুট ভার্ব। আচ্ছা, এখান থেকে মোডালের কনসেপ্টটা তোমরা ভালো করে শিখে নাও। মোডালটা তোমরা নতুন কে কে শুনেছো আজকে একটু বলো দেখি? মোডাল কথাটি নতুন কে কে শুনলে আজকে? হ্যাঁ আমি শুনলাম প্রথমে। নাম কি তোমার? অরবিন্দ। অরবিন্দ। আচ্ছা দেখো, শুনতে থাকো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। আমি বলছি যে ফিউচার ফর্ম মানে হচ্ছে শ্যাল অথবা উইলের সঙ্গে রুট ভার্ব বসবে, তার মানে কি মোডালের এই প্রেজেন্ট ফর্মগুলোর সঙ্গে রুট ভার্ব বসবে। একটা জিনিস মাথায় রাখবে যে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে অবশ্যই যেন রুট ভার্বের ব্যবহার হয়। লিখে রাখো, নোট করো, মোডাল ভার্বের পরে রুট ভার্ব বসাতেই হবে। অর্থাৎ শ্যালের পরেও রুট ভার্ব বসবে, শুডের পরেও রুট ভার্ব বসবে। বোঝা গেল কথাটা? এখান থেকে কিন্তু এক্সামে বহু কোশ্চেন হয় তোমাদের এরর কারেকশনে। এরর কারেকশনে এখান থেকে কোশ্চেন হয় মোডাল ভার্বের পরে ভার্বের অন্য কোনো ফর্ম দেওয়া থাকে, তখনই ভুল হয়ে যায়। মনে রেখো, মোডাল ভার্বের পরে যেন ভার্বের রুট ফর্মটাই বসে। ক্লিয়ার হলো? স্যার মোডাল ভার্ব কি চারটেই? মেইন এই চারটে, আরো কিছু কিছু আছে সেগুলো আমরা পরে দেখবো, যেমন মাস্ট আছে, নিড আছে। বোঝা গেল? ওগুলো আমরা পরে দেখবো, ওগুলো আমাদের এখনকার বিষয় নয়, আচ্ছা ওটা ব্যতিক্রমী। এই কটাই হলো মূল, এই কটাই হলো মূল। ওকে, এবার আমি তোমাদের শেখাতে চাইছি যে মোডাল অ্যাকচুয়ালি মোডাল অক্সিলিয়ারি ভার্ব কেন আমরা ব্যবহার করি, বা মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়। আচ্ছা, তুমি এখানে একটা বাক্য বললে, ওকে সরি, তুমি এখানে একটা বাক্য বললে, আমি দাঁড়াও একটা পেজ ক্লিয়ার করে নিই।
তুমি এখানে একটা বাক্য বললে যে আমি স্কুলে যাব, এটা কোন টেন্সের কথা? ফিউচার। ফিউচার টেন্স। এই আমি ফিউচার টেন্স। হ্যাঁ, আমি স্কুলে যাব, এটা একটা ফিউচার টেন্স। হ্যাঁ, দেখো আমি স্কুলে যাব, তুমি কি এখনো গেছো স্কুলে? যাওনি, তার মানে কি এটা যাবে, ভবিষ্যতে কাজ হবে, ফিউচার টেন্স। ক্লিয়ার? কেউ একজন বোধহয় প্রেজেন্ট বলেছো, প্রেজেন্ট নয়, এটা একটা ফিউচার টেন্সের কথা, ঠিক আছে? আচ্ছা, এটাকে ট্রান্সলেট করলে এমন দাঁড়ায় যে আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, এটা দাঁড়ায় এমন ভাবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে যাওয়াটা হলো ভার্ব, তার আগে শ্যাল বসিয়েছো। ওকে, তার মানে শ্যাল হচ্ছে একটা মোডাল। এবার এখান থেকে আমি বোঝাতে চাই যে মোডাল ভার্ব কোথায় ইউজ করা হয়। ওকে, তোমরা ভালো করে বুঝে নাও, দরকার পড়লে তোমরা নোটও করে নিতে পারো। হ্যাঁ, মনে রাখবে অনিশ্চিত কাজের জন্য আমরা মোডাল ভার্বের ব্যবহার করি। বলো কি বললাম? অনিশ্চিত কাজের জন্য। অনিশ্চিত কাজের জন্য মোডাল ভার্ব ব্যবহৃত হয়। ভেরি গুড। তাহলে দেখো আমি স্কুলে যাব, আমি বলেছি, আমি কি স্কুলে গিয়েছি? না। না। তাহলে যে কাজটা হয়নি সেই কাজটা কি নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত। অনিশ্চিত। ভেরি গুড। মনে করো তুমি বললে আমি স্কুলে যাব, স্কুলে যেতে যেতে তুমি মানে স্লিপ করে পড়ে গেলে, তোমার জামা কাপড় নষ্ট হয়ে গেল, তুমি স্কুলে যেতে পারলে না। তাহলে তুমি বললে যাব কিন্তু যেতে পারলে না। তাহলে কি ভবিষ্যতে যত ধরনের কাজ হয়, ভালো করে বুঝবে, ভবিষ্যতে যত ধরনের কাজ হয় সমস্ত কাজ মানে সার্টেন না আনসার্টেন? সার্টেন। আনসার্টেন। আনসার্টেন। সার্টেন মানে তো নির্দিষ্ট হবেই, আনসার্টেন মানে অনির্দিষ্ট। তার মানে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে কি না হবে এটা আমরা জানি না, আনসার্টেন। ঠিক আছে, তাই মনে রাখবে, তোমরা পয়েন্টটা লিখবে, তোমরা এখানে একটা নোট করবে, তোমাদের নোটের মধ্যে তোমরা লিখবে যে মোডাল ভার্ব ইজ ইউজড। লেখো মোডাল ভার্ব ইজ ইউজড, মোডাল ভার্ব ইজ ইউজড, মোডাল ভার্ব ইজ ইউজড ফর, modal verb is used for uncertain action. Modal verb is used, modal verb is used for an uncertain action. তাহলে আনসার্টেন অ্যাকশনের জন্য কোন একটা আনসার্টেন অ্যাকশন মানে কাজ, মনে রেখো। তাহলে মোডাল ভার্ব ইজ ইউজড ফর অ্যান আনসার্টেন অ্যাকশন, কোন একটা আনসার্টেন অনিশ্চিত কাজ, বাংলায় লিখে রাখো, অনিশ্চিত কাজ বোঝানোর জন্য মোডাল ভার্ব ব্যবহার করা হয়। বাংলায় যদি কেউ লিখতে চাও বাংলায় লিখে রাখতে পারো, অনিশ্চিত কাজ বোঝাতে মোডাল ভার্ব ব্যবহার করা হয়, অনিশ্চিত কাজ বোঝাতে মোডাল ভার্ব ব্যবহার করা হয়। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো ফিউচার ফর্মে কেন শ্যাল উইল থাকে? রিপ্লাই? হ্যাঁ, স্যার তাহলে নিশ্চিত নয়। ইয়েস, তাহলে হ্যাঁ স্যার। তাহলে ফিউচার ফর্মে যে শ্যাল উইল ব্যবহৃত হতো তোমরা তো দেখেছো এর আগে, হ্যাঁ স্যার। কিন্তু কারণটা কি জানতে? না স্যার। এখন জানলে? একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার। বলো। স্যার, বলছি যে এই আপনি বললেন না যে মোডাল ভার্বের সাথে মোডালের পরে সবসময় বি অ্যাড হয়। রুট ভার্ব বসবে, রুট ভার্ব। ও আচ্ছা। মোডালের পরে শুধুমাত্র রুট ভার্ব বসবে, সে যে ভার্বই বসুক। যদি বি ভার্ব বসে তাহলে শুধু রুট ফর্মের বি বসবে। স্যার এই রুট ভার্বটা কি পাস্ট প্রেজেন্ট ফিউচারে সব জায়গায় বসবে? পাস্ট প্রেজেন্ট ফিউচার বলতে মানে পাস্ট টেন্স ফিউচার টেন্সে কি বসবে? মানে এইটা দেখো, এই স্ক্রিনটা দেখো, স্ক্রিনে পাস্ট দেখো, প্রেজেন্ট ফর্মের জন্য প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য পাস্ট ফর্ম, ফিউচার টেন্সের জন্য ফিউচার ফর্ম। তাহলে রুট ভার্বের জন্য রুট ভার্ব আলাদা জিনিস। রুট ভার্ব কোথায় কোথায় বসে ওই প্রত্যেকটা ভার্ব ফর্মের পরে তো আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা ভার্ব ফর্মে আমি লিখে দিইনি। ফিউচারে তোমরা দেখতে পাচ্ছ শ্যাল উইল এর সঙ্গে রুট ভার্ব প্লাস ইএন বা ইডি, রুট ভার্ব প্লাস আইএনজি লিখিয়ে দিইনি, টু প্লাস রুট ভার্ব। স্যার হ্যাঁ বলো। বলছি শ্যাল উইল এগুলো তো ফিউচারে বসে সব সময়, এগুলো তো এতদিন তো জানতাম শ্যাল উইল ফিউচারই হয়,
তাহলে Yes. মডালের প্রেজেন্টে আপনি যে শ্যাল উইল ক্যান মে দিয়েছেন, তাহলে Yes. প্রেজেন্টে শ্যাল উইল কেন বসলো? ওটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, কিন্তু ইউজ হচ্ছে ফিউচারে। কেন? কারণ এগুলো আনসার্টেন কাজকে বোঝায়, অনিশ্চিত কাজ বোঝানোর জন্য শ্যাল উইল কে বোঝায়। কিন্তু আমি যদি শ্যালকে একটা ভার্ব বলি, তাহলে শ্যাল ভার্ব হলে ভার্বের ফর্ম থাকবে, আর সেই ফর্মের মনে রেখো মোডাল ভার্বের দুটো ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম। আচ্ছা, তুমি মনে করছো, আচ্ছা তোমার প্রশ্ন আমি বুঝেছি, তুমি মনে করছো এরা যদি প্রেজেন্ট হয় তাহলে হ্যাঁ। ফিউচারে কেন গেল, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ফিউচার বলে টেন্স আদেও হয় না। যে কাজটা হয়নি তাকে কি তুমি কাজ বলতে পারো? বলো। না। তাহলে ফিউচারে তো কোনো কাজই হয়নি, তাহলে তাকে টেন্স আমি বলি কি করে? তাই মনে রাখবে, আধুনিক গ্রামারিয়ানরা, মানে মডার্ন গ্রামারিয়ান যারা আছে, তারা বলে যে ফিউচার টেন্স বলে আদতেও কোনো টেন্স নেই, কিন্তু হবে, তাই না? ফিউচার কাজে লাগে না ঠিকই, কিন্তু ফিউচার না থাকলে বর্তমানের কোনো মূল্য আছে? বলো। না স্যার। আজকে যে তোমরা সবাই আমার কাছে পড়ছো, আমার কাছে তোমরা যে পড়ছো, পড়াটা হচ্ছে বর্তমান কালের কাজ। এখন কেন পড়ছো? তোমাদের ভবিষ্যৎটাকে ভালো করার জন্য, তাই তো নাকি? তাহলে ভবিষ্যৎ বলে অ্যাকচুয়ালি ভবিষ্যতের সময়টা আসবে, বর্তমানই এক সময় ভবিষ্যতে পৌঁছে যাবে। বুঝতে পারছো কি বলছি? আবার এক সময়ের বর্তমানই অতীতে পৌঁছে যাবে। যাই হোক, ওটা কথা না। তুমি বলতে চাইছো যে শ্যাল যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ফিউচারে গেল কেন? হ্যাঁ ভাই, ফিউচারে গেল ওই জন্যই তো গেল, ফিউচারের কাজগুলো যেহেতু অনির্দিষ্ট, আনসার্টেন, সেই জন্যই শ্যাল বসানো হয়। তাই জন্য এই পয়েন্টটা লিখিয়ে দিলাম, মোডাল ভার্ব ইজ ইউজড ফর অ্যান আনসার্টেন অ্যাকশন। দেখো, তুমি বাংলায় আরেকটা বাক্য বললে, দেখো এটা আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। তুমি বললে আমি কাজটি করতে পারি। কি বললে তুমি? আমি কাজটি করতে পারি। এর ট্রান্সলেশন কি হবে? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক? দেখো, আমি কাজটি করতে পারি বলেছো, তুমি কি কাজটি করেছো? না। করনি। তাহলে এই ডুটা কি আনসার্টেন না সার্টেন? আনসার্টেন। আনসার্টেন। আনসার্টেন, এই জন্য ক্যান ইউজ হয়েছে, এই জন্য ক্যান ইউজ হয়েছে। বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? বুঝতে আচ্ছা, পেরেছি। তাহলে যত ধরনের আনসার্টেন কাজ হবে, সেক্ষেত্রে আমরা বলো বলো কে কি বলছো বলো। স্যার বলছিলাম তাহলে যে মোডাল অক্সিলারি যে পাস্ট ফর্ম গুলো আছে, শুড, উড, কুড, মাইট, তাহলে এগুলো দিয়ে স্যার একটা সেন্টেন্স বললে ভালো হয় স্যার। এগুলো দিয়ে দেখো, এগুলো কখন কাজে লাগবে আমি ভালো করে বলছি। দেখো, যখন তোমরা ন্যারেশন চেঞ্জ করতে যাবে, ঠিক আছে, যখন তোমরা ন্যারেশন চেঞ্জ করতে যাবে, দেখো এমন হবে যে রাম said to me, comma inverted comma, I shall go to school, তো ফুল স্টপ, ইনভার্টেড কমা ক্লোজ। রাম আমায় বলেছিল আমি স্কুলে যাব। এটাকে যখন তুমি ন্যারেশন চেঞ্জ করবে, তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে রাম টোল্ড মি দ্যাট হি শুড, এবার হি আই এর পাশে শ্যাল বসে, হি এর পাশে কি উইল বসে, তাই শুডটা উডে কনভার্ট হয়ে যাবে। হি উড গো টু প্রেজেন্ট ফর্ম, এটা হয়ে গেল পাস্ট ফর্মে। কেন? কারণ এটা টোল্ড, এটা পাস্ট টেন্স, সেড এটা পাস্ট টেন্স। তাহলে এই যে মেইন ক্লজ যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাই পরবর্তী ক্লজটাও পাস্ট টেন্সে চলে গেল। এই যে এটা পাস্টে চলে গেল। তবে মনে রেখো, শুড, উড, মাইট, কুড এগুলো দিয়ে স্পেসিফিক পাস্টকে ততক্ষণ না বোঝানো যাবে যতক্ষণ না তার সাথে কোনো পাস্ট কনসেপ্ট আগে জড়িত আছে। কি বললাম বলো তো? স্যার আরেকবার বলুন, বুঝলাম না। হ্যাঁ আমি জানি। দেখো, আমি বলছি বিষয়টা একটুখানি জটিল। দেখো, আমি বললাম কি যে এই যে তোমরা এখানে দেখলে যে শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট, তাই তো? এইগুলো দিয়ে পাস্ট সেন্সকে বোঝানো যায় না। বলো কি বললাম? তখনই যখন এটা বোঝানো যায় না। সিঙ্গেল বসবে,
অর্থাৎ এই শুড উড কুড মাইট যদি একটা কোন একটা সেন্টেন্সে সিঙ্গেল বসে, তার আগে পিছে যদি কিছু না থাকে, তাহলে এগুলো দিয়ে পাস্ট সেন্স বোঝানো যায় না। কিন্তু এর সাথে যদি কোনো পাস্ট একটা কনসেপ্ট থাকে, তবেই এদের দ্বারা পাস্ট সেন্সকে বোঝায়। যেমন তোমরা এখানে দেখলে রাম টোল্ড মি, রাম আমাকে বলেছিল, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। পাস্ট। তাহলে রাম আমাকে বলেছিল, এটা পাস্ট টেন্স। তাহলে এটা যখন পাস্ট টেন্স, এর সঙ্গেই যুক্ত তো এই দ্যাট হি উড গো টু স্কুল। হ্যাঁ। এই জন্য এই শ্যালের পাস্ট ফর্ম শুড হওয়া উচিত ছিল, কিন্তু আই এর পাশে শ্যাল বসে, কিন্তু হি এর পাশে উড বসবে, বুঝেছো? এই জন্য এখানে উড হলো। তাহলে এই ক্ষেত্রে ভালো করে বোঝো, উড একটা পাস্ট কনসেপ্টকে বোঝাচ্ছে, কিন্তু পাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য এই যে পাস্টের যে কনসেপ্ট, এটা থাকা লাগবে। আমি যদি সিঙ্গেল একটা উডকে ইউজ করি, মনে করো আমি বললাম আই শুড, আরেক ভালো উদাহরণ দিই, হি শুড গো দেয়ার। এর মানে কি? হি শুড গো দেয়ার মানে কি? তার সেখানে যাওয়া উচিত, তার সেখানে যাওয়া উচিত। তাহলে এটা দিয়ে কোনো অতীত ঘটনাকে বোঝাচ্ছে? বলো, হি শুড গো দেয়ার, এটা দিয়ে কোনো অতীত সেন্সকে বোঝাচ্ছে? না না তো। স্যার, না না না। বোঝাচ্ছে না না। না। আমি সেই কথাটাই বলছি যে এই উড, শুড, কুড, মাইট এরা যদি সিঙ্গেল বাক্যে বসে, তাহলে এদের দিয়ে পাস্ট কনসেপ্ট বোঝানো যায় না। কিন্তু এদের দিয়ে পাস্ট কনসেপ্ট বোঝানো যায় যখনই এদের সাথে কোনো পাস্টের কনসেপ্ট জড়িত থাকে। যেমন এখানে রাম টোল্ড মি, এটা একটা পাস্ট কনসেপ্ট যেহেতু জড়িত আছে, তাই এই উড এখানে পাস্ট টেন্সকে বোঝানোর চেষ্টা করছে, বুঝেছো? আদারওয়াইজ এরা প্রেজেন্টের মতনই ব্যবহার হয়। মানে আই টোল্ড ইউ হি শুড গো দেয়ার, তবেই এটা পাস্টে হবে। ইয়েস, তবে এটি পাস্ট সেন্সকে বোঝাবে, আদারওয়াইজ হ্যাঁ। এটা পাস্ট সেন্সকে বোঝাবে না। যেমন আমি যদি বলি আমি এক গ্লাস জল খেতে চাই, এর ইংরেজি কি? আই উড লাইক টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, তাই তো? আই উড, এরকম তোমরা ইউজ করো কিনা বলো? আই উড লাইক টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, বলো কিনা বলো না? বলি তো। আই উড লাইক টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস জল খেতে চাই। তাহলে যে উড দেখেছো, প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে, প্রেজেন্ট ফর্মকে বা প্রেজেন্ট সিচুয়েশনকে বোঝাচ্ছে। তাই আমি বললাম যে এরা যখন সিঙ্গেল কোনো বাক্যে ব্যবহার হবে, তখন এদের দিয়ে পাস্ট বোঝানো যায় না। কিন্তু এরা যদি কোনো পাস্ট কনসেপ্টকে নিয়ে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়, তখন এর দ্বারা পাস্ট বোঝায়, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো পরবর্তী সময় হ্যাঁ স্যার। এগুলো সময় আরো বুঝবে, কিন্তু এখন আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা মনে রাখবে। কি ফিউচার টেন্সে শ্যাল উইল কেন হলো? কারণ ফিউচার টেন্সে শ্যাল উইল এই জন্যই হলো যে আনসার্টেন কাজের জন্য আমরা সবসময় মোডাল অক্সিলিয়ারিকে ইউজ করি। কি বললাম, বোঝা গেছে? মোডাল অক্সিলিয়ারিকে ইউজ করি, তাই জন্য এই মোডাল অক্সিলিয়ারি দুটো ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম আমরা দেখতে পাই। এই পাস্ট ফর্মগুলো যদি কোনো পাস্ট কনসেপ্টের সাথে জড়িত থাকে, তবেই পাস্ট কনসেপ্ট বোঝাবে, আদারওয়াইজ এটা পাস্ট কনসেপ্ট বোঝাবে না। এটা আমি তোমাদের নেক্সট দিন আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তোমাদের আনরিয়াল পাস্ট যখন আমি বোঝাবো, তখন এগুলোকে আমি আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। তাহলে মোডাল যতটুকুন বলেছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড 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 গুড। এবার তাহলে আমি আরেকটু সাম আপ করি। আমি বললাম যে পাস্ট মোডাল ইউজ করি আমি সেখানেই, মোডাল ইউজ আমি সেখানেই করব যেখানে কিনা যেখানে আমরা দেখব যে কি হচ্ছে না, ভার্বটা আনসার্টেন, মানে কাজটা আনসার্টেন, সেই ক্ষেত্রে আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্বের ইউজ করব। আর কি মাথায় রাখতে হবে? মোডাল ভার্বের পরে ভার্বের রুট ভার্ব বসবে অলওয়েজ, মনে থাকবে তো? মোডাল ভার্বের পরে ভার্বের রুট ফর্ম বসবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার চলে এসো ডামি ভার্বের কথায় চলে এসো। সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব আমরা আজকে অক্সিলিয়ারি ভার্ব আলোচনা করে শেষ করব। ওকে, আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম 1 ঘন্টার ক্লাস দেবো, তাই তো বলেছিলাম নাকি? কিন্তু কত হয়েছে তোমরা দেখেছো কি? 9টা বাজতে গেল। সো হ্যাঁ স্যার। মনোযোগ দিয়ে পড়ো, তোমাদের জন্য কিন্তু আমি পরিশ্রম করছি, তোমরাও পরিশ্রম করো। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, ডামি ভার্ব বা ডু সাপোর্ট ভার্ব যেটা, ডামি মানে কি বলো তো? কেউ একজন বলো, ডামি মানে কি? নকল। স্যার ডামি বা ড্যামি, ওটা তো নকল। অ্যাকচুয়ালি কথাটা ড্যামি না, দিস ইজ ডামি।
দিস ইজ আচ্ছা, না ডামি। স্যার এমনি ওই ড্যামি ওয়ার্ডটা খুব মানে অ্যাপ্লাই করতে শুনেছি ম্যাম, ওর হ্যাঁ, জন্য। সবাই বলে 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 ভুল বলে, নট নট ডামি, দিস ইজ ডামি। আচ্ছা, ডামি, নকল। ইয়েস, আচ্ছা। ইয়া, ডামি মানে নকল। যেমন তোমরা যখন ওই কাপড়ের দোকানে যাও, কাপড়ের দোকানে, তখন দেখবে ওখানে ছেলে ডামি মেয়ে ডামি পাওয়া যায়, পুতুল, যাদের উপরে জামা কাপড় পরানো থাকে। হুম। এটা পাবলিককে বোঝানোর জন্য যে এই জামা কাপড় পরলে তোমাকেও এত ভালো লাগবে, বুঝেছো? মানে জিনিসটা নকল কিন্তু কাজ করে আসলের মতন, তাই না? তো এইটাই হচ্ছে সেই ডামি ভার্ব বা ডু সাপোর্ট ভার্ব, ঠিক আছে? ডু সাপোর্ট ভার্বটা জেনারেলি কোথায় কোথায় ইউজ হয় ভালো করে বুঝে নেবে। আমাদের 12খানা টেন্স আছে, 12খানা টেন্সের মধ্যে দুটো টেন্স আছে এমন যাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তারা কারা কারা বলতে পারো? কেউ বলতে পারবে না? জানা নাই স্যার। ওকে, শুনে রাখো, প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট এই দুটো টেন্সের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। ওকে, আচ্ছা তোমাদের আমি ডামি ভার্বটা অন্য একদিন শেখাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই ভালো হয়। হ্যাঁ, আজকে আজকে অনেকটা খাওয়ানো হয়ে গেছে, ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। সো তোমাদের বিরক্ত লাগলে আমাকেও বলবে, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, তাহলে আমি না আজকে না স্যার, ক্লাস ভালোই লাগছে স্যার। স্যার অসাম ক্লাস। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, তাহলে দেখো আমি একটু সাম আপ করি আমরা আজকে কি কি করলাম। আমরা আজকে করলাম হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন করলাম। আর ভার্বের ক্লাসিফিকেশনের আগে কিন্তু আমরা কি দেখেছিলাম? আমরা 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম, বুঝেছো? হ্যাঁ। 4 ধরনের বাক্যের গঠন দেখেছি। 4 হ্যাঁ। ধরনের বাক্যের গঠন থেকে আমরা বুঝতে পারলাম যে ভার্বই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। তাই হুম। ভার্বই যদি আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হয়, তাহলে ভার্বের ক্লাসিফিকেশন আমাদের জানা দরকার। আর ভার্বের ক্লাসিফিকেশন করার আগে আমরা ভার্বের ফর্ম দেখে নিলাম, অর্থাৎ একটা ভার্বকে আমরা কি কি রূপে দেখতে পাই, বোঝা গেল? তারপরে স্যার। আমরা ভার্বের ক্লাসিফিকেশনে সে ভার্বকে দুটো ভাগে ভাগ করলাম, একটা অক্সিলিয়ারি ভার্ব, একটা মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে ফার্দার দুটো ভাগে ভাগ করলাম, একটা প্রাইমারি অক্সিলিয়ারি, একটা সেকেন্ডারি অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারিকে আবার দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো বি ভার্ব, একটা হলো হ্যাভ ভার্ব। সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বকেও দুটো ভাগে ভাগ করলাম, একটা মোডাল, একটা ডামি। তো আজকে মোডাল পর্যন্ত আমরা পড়লাম। আচ্ছা, আমি ছোট্ট একটা কনসেপ্ট তোমাদের বলে দিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। মোডালের সঙ্গে আরেকটা কনসেপ্ট যেটা পরীক্ষায় খুব আসে, খুব মনে রেখো, তোমরা নোট যে করেছো না, নোট মোডালের জন্য যে নোট করেছো, সেই মোডালের নোটের ওখানে আরেকটা নোট লাগাবে। মনে রাখবে, তোমরা নোট লাগাবে এমন যে মোডাল ভার্বের পরে লিখে রাখো, নোট করো, নোট করো। মোডাল ভার্বের পরে, মোডাল ভার্বের পরে, মোডাল ভার্বের পরে কোনো ইনফিনিটিভ বসে না। মোডাল ভার্বের পরে কোনো ইনফিনিটিভ বসে না। মোডাল ভার্বের পরে কোনো ইনফিনিটিভ বসে না। তোমরা লিখেছো কি? ইনফিনিটিভ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লিখেছি। লিখেছো? আচ্ছা, এবার ইনফিনিটিভটা কি আমি তোমাদের ইনফিনিটিভের সামান্য একটু বলবো আজকে, তোমরা বুঝে যাবে, কিন্তু ইনফিনিটিভের ডিটেলস আলোচনা আমি পরে কোনো এক সময় করব, ঠিক আছে? দেখো, ইনফিনিটিভ আমি একটু আগেই তোমাদের বলেছি, টু প্লাস রুট ভার্ব, এটা হলো ইনফিনিটিভ। খাতা মিলিয়ে দেখো ঠিক নাকি? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস রুট ভার্ব, এটা মানে ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ মানে আমি একটা কথা বলি, তোমরা বলো না যেতে, খেতে, ঘুরতে, শুতে, চাইতে, বলো কিনা বলো না, বলো তো? অর্থাৎ ভার্বের সাথে বাংলা ক্রিয়াপদের সাথে যখন তোমরা তয়কারে তে যোগ করো, অর্থাৎ যেতে, খেতে, তারপরে বসতে, তারপরে ঘুরতে, তারপরে দেখতে, তারপরে চাইতে, এই যে ভার্বের সঙ্গে তুমি তে 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 যোগ করছো, দেখেছো? রিপ্লাই দাও প্লিজ। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলোই হচ্ছে ইনফিনিটিভ, এগুলোই ইনফিনিটিভ। মানে যেতে মানে এর ইংরেজি হচ্ছে টু গো, টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, টু সিট মানে বসতে, টু ভিজিট মানে ঘুরতে, টু সি মানে দেখতে,
ওয়ান্ট মানে চাইতে, বুঝেছো? যখনই ভার্বের রুট ভার্বের আগে যখনই তুমি টু ইউজ করবে তখনই সেটা ইনফিনিটিভ হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। এবার আমি তোমাদের যে নোট লেখালাম যে মোডালের পরে কখনোই ইনফিনিটিভ বসবে না, এটাই তো শেখালাম। হ্যাঁ স্যার। এবার উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, আমি কাজটি করতে পারি, ওকে? এটা ট্রান্সলেশন হচ্ছে আই ক্যান মানে কি বলো? পারি। আই ক্যান মানে আমি পারি। কি পারো তুমি? ডু দ্য ওয়ার্ক। করতে। ডু। আমি পারি কি? করতে। তাই তো বলেছো তুমি, এখানে বাংলা বাক্য করতে লেখা আছে না? হ্যাঁ, করতে। তাহলে আই ক্যান টু ডু দ্য ওয়ার্ক। হয়েছে? এবার একটা জিনিস ফলো করো, ক্যানটা কি ছিল? মোডাল অক্সিলিয়ারি না? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। এখানে বসবে না, তাই এই টু এখানে বসবে না। কেন? কারণ মোডালের পরে কখনো ইনফিনিটিভ বসে না, তাই টু এখানে উজ্জ হয়ে গেল। এখানে টু উজ্জ অবস্থায় আছে, উজ্জ যাকে আন্ডারস্টুড অবস্থায় বলে, ঠিক আছে? তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক মানে আই ক্যান টু ডু দ্য ওয়ার্ক। কারণ করতে বলেছো তুমি, করতে মানে তো টু ডু নাকি খালি ডু? টু ডু। কিন্তু এখানে টু ডু বসছে না, এখানে বসছে অনলি ডু। কেন? কারণ ক্যান বলছে যে ভাই তুমি আমার ভাষায় তো ইনফিনিটিভ বসাতে পারবে না, তাই এখানে শুধু ইনফিনিটিভ ডিলিট হলো। আর এইখানে যে দুটা না, এই দুটাকে বলা হয় বেয়ার মোডালের পরে এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে টু ছাড়া ইনফিনিটিভ, ওকে? বুঝেছো? তাহলে আই Yes, sir. ক্যান টু ডু দ্য ওয়ার্ক নয়, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ওকে? স্যার বেয়ার ইনফিনিটিভ বানানটা বল। বেয়ার। BARE, ও আচ্ছা আচ্ছা। বেয়ার ইনফিনিটিভ, ওকে? এগুলো আমি পরে করাবো, চিন্তা নেই। বেয়ার ইনফিনিটিভ, ওকে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। তাহলে আই ক্যান ডু হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ছিল টু ছিল, কারণ করতে বলছো তুমি, করতে মানে তো টু ডু, কিন্তু এখানে টুটা বসবে না কারণ ক্যান রয়েছে তাই। তাহলে এখানেও মনে রাখবে মোডাল অক্সিলিয়ারি যেখানেই থাকবে তারপরে যেন কখনোই ইনফিনিটিভ না বসে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো, আদারওয়াইজ তোমরা লেফট হয়ে যেতে পারো। যার প্রশ্ন আছে তারা থাকো, আদারওয়াইজ লেফট হয়ে যেতে পারো। স্যার আপনি একটা কথা বললেন যে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ হয় না, কি বললেন না স্যার? ওইটা আমি বললাম না ডামি ভার্ব, আমি ওটা নেক্সট কোন একদিন করিয়ে দেবো, ওকে? ঠিক আছে। আমি নেক্সট ডেই করিয়ে দেবো ডামি ভার্বটা। আমাকে একটু মনে করিয়ে দিও আফ্রিদি মাসুদ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাকে একটু মনে করিয়ে দিও, আমি করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, কেউ কথা বলতে চাইলে আমি থাকছি, আমি 5 মিনিট মতন থাকছি। কেউ কথা বলতে চাইলে কথা বলতে পারো, আদারওয়াইজ তোমরা লেফট হয়ে যেতে পারো যদি কারো কথা না থাকে। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলো দেখি। কি ব্যাপক স্যার, ব্যাপক। খুব সুন্দর স্যার। খুব সুন্দর স্যার, খুব ভালো লাগলো স্যার। টাইমের দিকে তাকাইনি স্যার, কতক্ষণ হলো ক্লাসটা? হ্যাঁ স্যার, একদম বোর হইনি আমরা। কখন যে 1.5 ঘন্টা কেটে গেল বোঝা গেল না। খুবই সুন্দর ক্লাস। 7:30 থেকে 9টা। যাই হোক, যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে। স্যার আপনি থাকেন কোথায় এটা জানি না। আমি নদিয়াতে থাকি। ও আচ্ছা আচ্ছা। নদিয়াতে রানাঘাট চেনো? হ্যাঁ স্যার চিনি স্যার। হ্যাঁ হ্যাঁ চিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, রানাঘাট থেকে আমাদের বাড়ি হচ্ছে 2-3টে স্টেশন পরেই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। না আমি স্যার মানে ওই ইউটিউব আপনার চ্যানেলে আমার আরো এক বন্ধু সাবস্ক্রাইবার, তো সেই আপনার কথা বললো, আমি যার জন্য মানে ইন্টারেস্টেড হয়ে আপনার কাছে জয়েন হলাম। আচ্ছা, স্যার, কি জয়েন হয়ে রানাঘাটে ভালো কি- লাগছে? হ্যাঁ স্যার, খুব সুন্দর লাগলো স্যার আপনার এই ইংলিশ ক্লাসটা আজকে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ ম্যাথে জয়েন করেছো, ম্যাথ ক্লাসে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি হ্যাঁ স্যার, করেছি স্যার। ওকে, চলো ম্যাথ ক্লাসেও খুব মজা হবে আশা করছি।
হ্যাঁ স্যার স্যার বলছি ম্যাথটা আপনি আপনি কি রানাঘাটে ওখানে কোনো WBCS এর জন্য আপনারা কোনো মানে পড়ান মানে অফলাইনে সব সাবজেক্টের উপরে? নো 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 নো, ও আচ্ছা, না না না। ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে লেফট তাহলে হচ্ছে। সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই স্যার। ভালো থেকো। ওকে, গুড, ঠিক আছে, গুড বাই। ওকে স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট।